हमारा अभिषेक है हमारे साथ, जावेद है हमारे साथ, हम लोगों का साथ पूरा सरकार है। তার কাজ হচ্ছে ওই ভোট ব্যাংকটাকে এক জায়গায় রাখা। দিদি তুমি কার, তুমি ঠিক করে তুমি কার, তুমি মুসলমানের, তুমি হিন্দুর না তুমি মানুষের? হিন্দু জনগণ তারা প্রস্তুত আছেন সুদে আসলে হিসাব তুলে নেওয়ার জন্য। এরা দুজনে চায় যত বিজেপি বাড়বে উস্কানি বাড়বে, তত তৃণমূলের সুবিধে, যত তৃণমূল বাড়বে উস্কানি বাড়বে, তত বিজেপির সুবিধে। গীতায় বলা আছে, কর্মেণ্য বাধিকারাস্তে মা ফলেষু কদাচন, কর্ম করাতেই তোমার অধিকার, ফলের আশা করো না। কিন্তু যে কোনো রাজনীতিবিদের যে কোনো কর্মের নেপথ্যেই ফলপ্রাপ্তির বিশেষ উদ্দেশ্য থাকেই থাকে। এখন যেমন বিধানসভা নির্বাচনের বছর খানেক আগে থেকে সবাই ধর্ম নিয়ে মেতেছেন। কে কত বড় ধর্মপ্রাণ, কে কোন ধর্মের কত হিতৈষী। সোমবার রেড রোডে ঈদের অনুষ্ঠানে যোগ দেন মমতা বন্দ্যোপাধ্যায়, সঙ্গী অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই অনুষ্ঠান মঞ্চ থেকেই মুসলিমদের উদ্দেশ্যে কার্যত অভয় বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। अगर वो आपको कुछ कहे तो आपको मालूम होना चाहिए कि दीदी है हमारा साथ, हमारा अभिषेक है हमारे साथ, जावेद है हमारे साथ, हम लोगों का साथ पूरा सरकार है। जो चिल्लाता है उसको चिल्लाने दो, जो उल्टा पाल्टा बात करते हैं उसको करने दो। आप लोग कोई भी प्रोवोक करेगा, हम दंगा फसाद नहीं चाहते हैं, लेकिन आप उसको पाए में पा मत लगाओ। ये उसका प्लान है, ये उसका प्लांटेड गेम है। एक गेम में आप पा मत लगाओ, उसको छूना भी नहीं चाहिए। উনি ঠিকই বলেছেন, পলিটিক্যাল পার্টি দাঙ্গা করায় এবং সেটা তৃণমূল কংগ্রেস করে, মমতা বন্দ্যোপাধ্যায় করায় দাঙ্গা পুরোটা। কে বাধায় দাঙ্গা, কারা বাধায়, কারা কারা অংশ নেয়, দাঙ্গা হলে কাদের লাভ কাদের ক্ষতি, রাজনৈতিক ডিভিডেন্ড কারা তোলে, ভোট বাক্সে কারা ফায়দা পায়, এই নিয়ে বিতর্ক দীর্ঘদিনের। ঈদের দিনও তার ব্যতিক্রম হলো না। মুখ্যমন্ত্রী বিজেপি দুপক্ষই নিজের মতো করে আক্রমণ করলেন। चेंज करो कॉन्स्टिट्यूशन, तब तो डिवाइड कर सकते हो। हमारा देश का राष्ट्रपति कौन था? हिंदू ना मुस्लिम? नेताजी सुभाष चंद्र बोस का साथ शाहनवाज खान जब लड़ाई किया था, कौन थे वो? हिंदू ना मुस्लिम? इकबाल ने जब लिखा सारे जहां से अच्छा हिंदुस्तान हमारा, वो कौन थे? हिंदू ना मुस्लिम? पूछिए लोगों को। आर्मी में जो काम करते हैं उसको एक ही आइडेंटिटी रहता है, वो हिंदू हो चाहे मुस्लिम हो चाहे सिख हो चाहे ईसाई हो। देखो रामकृष्ण ने क्या बोला, देखो स्वामी विवेकानंद ने क्या बोला। हम रामकृष्ण को धर्म मानता है, स्वामी विवेकानंद को धर्म मानते हैं। अगर उसको भगाना है तो दंगा रुकना है, उसको परिकल्पना में उसको प्लान में अपना परिकल्पनाते केउ पा देवेन ना, এটা আমার রিকোয়েস্ট আছে। আজকের তারিখে দাঁড়িয়ে সরাসরি মুখ্যমন্ত্রী যেভাবে বললেন দাঙ্গার প্ররোচনা দিচ্ছে, আপনারা এর পা দেবেন না। আসলে তৃণমূল কংগ্রেস দাঙ্গা চায়। পশ্চিমবঙ্গের 30% ব্লক ভোট নিয়ে যদি মুখ্যমন্ত্রী মনে করেন, তার দল মনে করে যে তারা পশ্চিমবঙ্গের ভাগ্য নিয়ন্ত্রণ করে দেবে, তাহলে তার বাইরে যে 70% মানুষ আছে তাদের চিন্তা করতে হবে যে বাংলার ইতিহাস লেখবার দায়িত্ব আপনারা কাকে দেবেন। বিজেপি তৃণমূলের মধ্যে হিন্দু মুসলিম ঘিরে এই লড়াইয়ে কি বাম কংগ্রেস ক্রমেই কোণঠাসা হয়ে পড়ছে? ঈদ সারা পৃথিবীতে উদযাপিত হচ্ছে, কলকাতায় নয়। কিন্তু অন্য জায়গার সঙ্গে ফারাক কলকাতার এটাই যে পৃথিবীর সর্বত্র যেখানে ঈদ উদযাপিত হয়, তার নামাজ হয়, সেখানটাই এইভাবে রাজনীতি হয় না। দিদি আপনি প্রতিদিন নামাজ পড়ুন না, আমরা চাইছি নামাজ পড়া ভালো। হঠাৎ করে ঈদের দিন নামাজ পড়ছেন কেন? প্রত্যেক দিন নামাজ পড়ুন, 5 ওয়াক্ত করে নামাজ পড়ুন, আল্লাহ আপনার পরে আরো খুশি হবে। 5 বার করে নামাজ পড়ুন আপনি ডেলি। হঠাৎ করে ঈদের দিন নামাজ পড়তে আসেন কেন আপনি বলুন? এর থেকে বড় রাজনৈতিক সঠতা চালাকি কি থাকতে পারে? এটা রাজনৈতিক চালাকি আপনার। নীল সাদার গেরুয়ার দল তারা একটা হয়েছে 26-এর নির্বাচনকে ধর্মীয় আবেগে মুড়িয়ে বাংলার রাজনীতি, সংস্কৃতি, শিল্প, সাহিত্য, শিক্ষা, শান্তি, সম্প্রীতি সবটাকে নষ্ট করতে চায়। রেড রোডে ঈদের নমাজের অনুষ্ঠান থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি সংখ্যালঘুদের পাশে থাকার বার্তা শোনা যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গলাতেও। हिंदुस्तान जितना हिंदू का है उतना मुसलमान का है, उतना सिख का है, उतना क्रिश्चियन का है, हर एक इंसान का है। कोई कहता है हिंदू खतरे में है, कोई कहता है मुसलमान खतरे में है।
मैं कहता हूं भाजपा के दोस्तों, जरा धड़म का चश्मा उतार के देखो, पूरा हिंदुस्तान खतरे में है। जो बंटवारे की बात करता है, भाई भाई को लड़ाने की बात करता है, उनको ये समझ में आनी चाहिए, जिस चाँद को देख के हम ईद मनाते हैं, इसी चाँद को देख के करवा चौथ होता है। ये चाँद का कोई धर्म नहीं होता है। মানে হিন্দুদের বিরোধিতা করা ওদের কাজ, হিন্দু বিরোধিতা করে ওরা আনন্দ পায়, তো নতুন কিছু নয়। জিন বাঁশের ঝাড়ের থেকে তো বাঁশ তো আর আলাদা হবে না, জিন তো আলাদা হতে পারে না, একই জিন। এদের লক্ষ্য হচ্ছে ইসলামিক খিলাফত প্রতিষ্ঠা করা। এরা দুজনে চায় যত বিজেপি বাড়বে উস্কানি বাড়বে, তত তৃণমূলের সুবিধে, যত তৃণমূল বাড়বে উস্কানি বাড়বে, তত বিজেপির সুবিধে। এটা কখনো কোনো অনুষ্ঠান উৎসব নয়, এটা রাজনীতির অসভ্যতা। ধর্মের নামে রাজনীতি করা যেন খুব বড় পাপ, বিশেষ করে সে ধর্মটা যদি হয় হিন্দু ধর্ম। সেটা করলে নাকি মেরুকরণ হয় এবং সেটা অত্যন্ত অন্যায়। পশ্চিমবঙ্গ বলে তো কোনো রাজ্য 1947 সালের আগে ছিল না। পশ্চিমবঙ্গ রাজ্যটা সৃষ্টি হয়েছিল কিভাবে? জিন্না, মোহাম্মদ আলী জিন্না প্রাণপণ চেষ্টা করছেন পাকিস্তান হাসিল করতে, অর্থাৎ ভারতকে ভাগ করে মুসলিমদের জন্য খানিকটা অংশ একদম আলাদা করে নিতে, এবং সেটা চেষ্টা করে করে তার জন্য একটা কলকাতায় দাঙ্গা লাগিয়ে দিলেন, যাতে আনুমানিক 10,000 লোক, 20,000ও হতে পারে, মারা গেল, খুন হলো। সেই কলকাতার 1946 সালের দাঙ্গার পরে এইটা যারা বিরোধ করছিলেন ভারত ভাগ করা, তাদের নাড়ি ছেড়ে গেল। আর এমনিতে তো প্রলোভন আছেই, এতদিন জেল খেটেছি, আজ বাদে কাল স্বাধীনতা আসছে, একটুখানি যদি কেটে যায় কি এমন ক্ষতি আছে, সে চেষ্টা করব না। তারা 1947 সালে মার্চ মাসে মেনে নিলেন। মেনে যখন নিলেন তখন আরেকজন মনীষী মাথা তুলে দাঁড়িয়ে বললেন যে ভারত যদি ভাগ করতে হয় তাহলে বাংলাকেও ভাগ করতে হবে। কেন না, বাংলায় যে 45% হিন্দু আছে তারা অপর পক্ষের জিম্মি হয়ে কখনো থাকবে না। জিম্মি বা ধিম্মি, আরবিতে বলে ধিম্মি আর উর্দুতে বলে জিম্মি। এই জিম্মি হয়ে থাকবে না, কারণ তাদের আশ্রিত হয়ে থাকবে না। তারা নিজেরা মাথা উঁচু করে ভারতের নাগরিক হিসেবে থাকবে। এই মনীষীর নাম শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, এবং ইনি এটা করেছিলেন বলে আজকে আমরা ভারতের নাগরিক হিসেবে হিন্দু বাঙালিরা বুক ফুলিয়ে থাকতে পারছি। না হলে থাকতে পারতাম না। আমরা পূর্ব পাকিস্তানের নাগরিক হতাম, সেখানে হয় খুন হতাম, না হলে ধর্মান্তরিত হতাম, না হলে ওখানে জিম্মি হয়ে থাকতাম। এই জিনিসটা অনেকেই জানেন না, সেই জন্য একটা বলা দরকার যে এইভাবে পশ্চিমবঙ্গ সৃষ্টি হয়েছে। ভারত ভাগ হয়েছিল ধর্মের ভিত্তিতে, অন্য কোনো ভিত্তিতে নয়। যে আমাদের সাম্যবাদীরা বন্ধুরা বলে থাকে যে ভাতের কি জাত নয় ভাত চাই ইত্যাদি ইত্যাদি নানা রকম, এখানে আমার পাশেই বসে আছেন, এরা এই সমস্ত বলে থাকেন। সব ঠিক আছে, কিন্তু ভারতকে ধর্ম থেকে বিচ্ছিন্ন করা যায়নি, 1947 সালে করা যায়নি, এই 2025 সালেও করা যাবে না। কারণ এই ভিত্তিতেই ভারত ভাগ হয়েছিল, এই ভিত্তিতেই ভারত সৃষ্টি হয়েছিল। কিন্তু তারপরে আমরা একটা বিচিত্র জিনিস করলাম। সেই জিনিসটা কি না, সেটা হচ্ছে যে আমরা ভারত ভাগটা মেনে নিলাম, কিন্তু তার ভিত্তিটা মানলাম না। ভিত্তিটা যে ধর্মের ভিত্তিতে ভাগ হয়েছে, পাকিস্তান কিন্তু মানল। পাকিস্তান মুসলমানের জন্য সৃষ্ট হয়েছিল, তারা সেখান থেকে সমস্ত অমুসলমানদের তাড়িয়ে দিল। পশ্চিম পাকিস্তান থেকে তো প্রায় 100%ই তাড়িয়ে দিল, আর পূর্ব পাকিস্তান থেকে তাড়ালো, তাড়িয়ে তারপরে যে না একবারে তাড়ালে একটু গন্ডগোল হচ্ছে, সেই জন্য টুথপেস্টের টিউব থেকে যেরকম করে আমরা চেপে চেপে টুথপেস্ট বার করি, সেরকম করে হিন্দু তাড়াতে লাগলো। এবং তাড়াতে তাড়াতে সেই সময় যে ভূখণ্ডটার আজকে নাম বাংলাদেশ, আগে নাম ছিল পূর্ব বাংলা, তারপরে নাম হয়েছিল পূর্ব পাকিস্তান, সেই ভূখণ্ডে হিন্দুর সংখ্যা ছিল 29%, সেটা আজকে 8% এসে ঠেকেছে। এরপরেও বলতে হবে যে পশ্চিমবঙ্গে ধর্মের ভিত্তিতে রাজনীতি করা যাবে না। আজকে পশ্চিমবঙ্গের কি অবস্থা? আজকে পশ্চিমবঙ্গে সরস্বতী পুজো বন্ধ করে দেওয়া হচ্ছে, পশ্চিমবঙ্গে সরস্বতী পুজো বন্ধ করে দেওয়া হচ্ছে। তারপরে প্যাঁচে পড়ে বলেছে না, যে বন্ধ করেছিল বলেছে না, আমি তো এতদিন সরস্বতীর পুজোই করে এসছি,
পুজোর দিন উপোস করি ইত্যাদি প্রভৃতি, এসব ঠিক আছে, কিন্তু বন্ধ তো করেছিল। আজকে পশ্চিমবঙ্গে একটা গ্রামে নোটিশ পড়েছে যেখানে গান বাজনা করা বারণ, আদেশানুসারে গান বাজনা করা বারণ, আদেশ অনুসারে। কার আদেশ অনুসারে? মসজিদ কমিটির আদেশ অনুসারে এই গ্রামে গান বাজনা করা বারণ। আমি কি ভুল বলছি? ভুল বলছি না, কিন্তু এতে কোনো কারুর হেলদোল হয় না। এ তো হতেই পারে, ওদের ধর্মটাই ওরকম, কি আর করা যাবে। কুকুর পায়ে কামড়ালে কি আমি কুকুরকে গিয়ে কামড়াবো? এইসব নানা রকম কুযুক্তি আসে, কিন্তু ঘটনা হচ্ছে, এবং তারপরে যেটা হবে সেটা বলার অপেক্ষা রাখি না। দেখুন, তথাগতদা সরাসরি শুরুই করলেন যে ধর্মের ভিত্তিতে রাজনীতিতে কোনো অন্যায় তিনি দেখতে পান না, কোনো পাপ দেখতে পান না। আমি জানি না তথাগতদা এখনও বিজেপির প্রাথমিক সদস্য আছেন কি না, কিন্তু তার দলের, আচ্ছা তথাগতদা প্রাথমিক সদস্য আছেন এখনও বিজেপিতে, কিন্তু সেই দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা গত বছর লোকসভা ভোটের ঠিক আগে বাঁকুড়ার লোকসভা কেন্দ্রে একেবারে মঞ্চের ওপর থেকে বলছেন, কোট আনকোট, নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পর থেকে ধর্মের ভিত্তিতে রাজনীতি শেষ করে দিয়েছেন, এখন ভোট হয় পারফরমেন্স দেখে, নরেন্দ্র মোদী ধর্মের ভিত্তিতে রাজনীতিতে বিশ্বাসই করেন না। আমি জানি না তথাগতদা এর কি জবাব দেবেন, কিন্তু হ্যাঁ, একটা দুর্ধর্ষ জায়গায় তথাগতদা শুরু করেছেন স্বামী বিবেকানন্দ। স্বামী বিবেকানন্দই তো বলেছিলেন কোট আনকোট, ওই বুড়ো শিব ডমরু বাজাবেন, মা কালী পাঁঠা খাবেন, আর কৃষ্ণ বাঁশি বাজাবেন এদেশে চিরকাল, যদি পছন্দ না হয় সরে পড়ো না কেন। ঠিকই, কিন্তু স্বামী বিবেকানন্দর হিন্দু ধর্মটা অন্য ধর্মকে ছোট করে তৈরি হয়নি। তার কারণ বিবেকানন্দ রচনাবলীর ৬ষ্ঠ খণ্ডের ২৯৭ পাতায় বিবেকানন্দ বলছেন, পর উপকারী ধর্ম আর পরপীড়নী পাপ। এর পাশাপাশি রাখুন ১৮৯৩ সালের ১১ই সেপ্টেম্বর শিকাগো সেই ধর্ম মহাসম্মেলনে দাঁড়িয়ে স্বামী বিবেকানন্দ শুরু করছেন, যে ধর্ম জগৎকে চিরকাল পরমত সহিষ্ণুতা ও সর্বাধিক মত স্বীকার করার শিক্ষা দিয়ে আসিতেছে, আমি সেই ধর্মভুক্ত বলিয়া নিজেকে গৌরবান্বিত মনে করি। উপস্থিত প্রায় ৭৫০০ দেশ বিদেশের দর্শক আসন সেরে দাঁড়িয়ে টানা ২ মিনিট হাততালি দিয়েছিলেন। অর্থাৎ আমার নিজের ধর্মের শ্রেষ্ঠত্ব এবং তার মাহাত্ম্য প্রচারের জন্য অন্য কারোর ধর্মকে ছোট করার কোনো প্রয়োজন নেই, এবং সবথেকে বড় কথা, নির্বাচনী রাজনীতিতে তা নিয়ে নির্বাচনী সংকীর্ণ ভোটের রাজনীতি করার কি দরকার আছে। কিন্তু সরাসরি তথাগতদা সাধারণভাবে কোদালকে কোদাল বলেন। অঙ্কটা কি? দেখুন, রাজনীতির অঙ্কটা পরিষ্কার। ২৪শে লোকসভা নির্বাচনের ফল বলছে তৃণমূলের সঙ্গে বিজেপির ভোটের ফারাকটা ৭%। শুভেন্দু অধিকারী এবং রাজ্য বিজেপি অন্তত এই মুহূর্তে হিন্দু ভোটকে একত্রিত করে ওই ৭% ফারাকটাকে পূরণ করতে চাইছে। গত বছর জুলাইতে দলের সভায় শুভেন্দু বলেছিলেন, সবকা সাথ সবকা বিকাশ নয়, যারা বিজেপির সঙ্গে বিজেপিও তাদের সঙ্গে। এমনকি দলের সংখ্যালঘু মোর্চার কোনো প্রয়োজন নেই বলে মন্তব্য করেছিলেন শুভেন্দু অধিকারী। শুভেন্দু প্রকাশ্যে বারবার বলেছেন যে ২১-এর নির্বাচনে নন্দীগ্রামে মুখ্যমন্ত্রীকে তিনি হারাতে পেরেছেন শুধুমাত্র হিন্দু ভোটকে এক জায়গায় নিয়ে এসে। দেখুন, এই রাস্তা তথাগত তাদের চেনা বিজেপির পুরনো রাস্তা। ১৯৮৪ সালে মাত্র ২ জন সাংসদ থেকে ১৯৮৯ সালে ৮৫ জন সাংসদে বিজেপি পৌঁছেছিল বিশ্ব হিন্দু পরিষদের রাম মন্দির আন্দোলনের প্রবল হাওয়াতে পাল তুলে। একেবারে সাম্প্রতিক অতীতে মহারাষ্ট্র কিংবা হরিয়ানায় সেই একই কাঠ খেলে বিরাট সাফল্য পেয়েছে বিজেপি। বাটেঙ্গে তো কাটেঙ্গে কিংবা এক হ্যায় তো সেফ হ্যায়ের মতো স্লোগান মহারাষ্ট্র বা হরিয়ানায় বিপুল জয় এনে দিয়েছে বিজেপিকে। আবার পাশাপাশি এর উল্টো ছবিও আছে। এই ধরনের স্লোগান তুলেও ঝাড়খণ্ড দখল করতে পারেনি বিজেপি। দিল্লিতেও জয় এসেছে হিন্দুত্বের রাস্তা ধরে নয়, অরবিন্দ কেজরিওয়ালের দুর্নীতিকে সামনে এনে। সবচেয়ে বড় কথা, রাম মন্দির প্রতিষ্ঠার পর খোদ অযোধ্যাতে লোকসভা ভোটে হেরে গেছে বিজেপি। গোটা উত্তরপ্রদেশে বিজেপির আসন সংখ্যা ৬২ থেকে ৩৩-এ নেমে এসেছে। এমনকি বেনারস লোকসভা কেন্দ্রেও নরেন্দ্র মোদীর জয়ের মার্জিন প্রায় ৪,৮০,০০০ থেকে কমে দাঁড়িয়েছে ১,৫২,০০০-এ। সুতরাং বাংলায় শুভেন্দু অধিকারী বা তথাগত রায়ের এই কড়া হিন্দুত্বের লাইন বুমেরাং হয়ে যাবে না তো? এর উত্তর দেবে একমাত্র সময়। যে সরস্বতী পুজোর কথা তথাগতবাবু বললেন, বন্ধ হওয়া তো দূরে থাক, এই যোগেশচন্দ্র কলেজে বরং ১-এর বেশি ২টো সরস্বতী পুজো হয়েছে। কে করবে তাই নিয়ে লড়াই, সেখানে ছাত্রদের ধর্ম, ছাত্রীদের ধর্ম নিয়ে যে নোংরামোটা সেখানকার বিজেপি নেতা তথা অধ্যক্ষ করেছিলেন,
সেই নোংরামোটাই আপনাদের একমাত্র সম্বল, এটা আমরা জানি, নতুন কোনো কথা নয়। আপনি একজন নরেন্দ্রর কথা বলে শুরু করলেন, সেই নরেন্দ্রই যে মোগল সাম্রাজ্যকে এবং সম্রাট আকবরকে ভারতবর্ষের শ্রেষ্ঠতম রাজা বা সম্রাট বা শাসকদের একজন মনে করেন, সেইটা বোধ করি আপনাদের চোখে পড়ে না। কারণ আপনারা তো মনে করেন যে সেই মোগল সাম্রাজ্যের আমল থেকে, ইসলামী আমল থেকেই আমরা পরাধীন। কিন্তু যে নরেন্দ্রর কথা আপনি বললেন, নরেন্দ্রনাথ দত্ত, দামোদর দাসের কথা বলছি না, তিনি কিন্তু মনে করতেন আকবর ইজ দ্য গ্রেটেস্ট মোনার্ক অফ ইন্ডিয়া এবং মুঘল ডাইনেস্টি মোটেই পরাধীনতার কোনো চিহ্ন ছিল না। এবং তার একজন ভাবশিষ্য বলতে পারি, বা তার বিভিন্ন কাজকর্মে অনুপ্রাণিত খুব সামান্য একটি নাম, সুভাষচন্দ্র বসু। জানি না আপনারা শুনেছেন কি না। সেই সুভাষবাবু রাজনীতিতে ধর্ম আনার বিষয়ে, ধর্মকে মেলাবার বিষয়ে কি অবস্থান নিয়েছিলেন, তার রাজনৈতিক গুরু দেশবন্ধু চিত্তরঞ্জন দাস বেঙ্গল প্যাক্ট 1923-র মাধ্যমে এই বাংলায় যে সাম্প্রদায়িক রাজনীতির কথা আপনি বলছেন, যেটাকে আপনি জাস্টিফাই করছেন, সেটা সমস্যার সমাধান হিসেবে যে বেঙ্গল প্যাক্টকে তিনি তৈরি করেছিলেন, সেই দেশবন্ধু হোক বা নেতাজি সুভাষচন্দ্র বসু হন, তারা কিন্তু রাজনীতিতে ধর্ম মেশানোর প্রশ্নে এতটাই বিরুদ্ধ কঠোর অবস্থান নিয়েছিলেন যে শ্যামাপ্রসাদ মুখার্জি, আপনার ভাষায় একজন মহাপুরুষ, তিনি যখন নেতাজির কাছে 1940 সালের কলকাতা কর্পোরেশনের ইলেকশনের আগে যান কিছু প্রস্তাব নিয়ে, হিন্দুত্বের পক্ষে দাঁড়ানোর প্রস্তাব নিয়ে, হিন্দু মহাসভার তখন গঠন হয়েছে কলকাতায়, তার শাখা টাকা ইত্যাদি খুলেছে, সাভারকার এসছেন, এসব হচ্ছে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই ঠড়াই নয়, পরাধীন ভারতকে মুক্ত করার লড়াই নয়, হিন্দু বনাম মুসলমান লড়াইয়ের প্রস্তাব নিয়ে নেতাজি সুভাষের কাছে যখন আপনার ভাষায় মহাপুরুষ শ্যামাবাবু গেছিলেন, নেতাজি কি উত্তরটা দিয়েছিলেন সেটা অন্য কোনো হিস্টোরিয়ান দরকার নেই, কোনো আপনাদের ভাষায় বামো ইসলামিক ঐতিহাসিকের কথা বলছি না, লিভস ফ্রম আ ডায়েরি, শ্যামাপ্রসাদের নিজের লেখা ডায়েরি, সেখানে তিনি লিখছেন। এবার যে দুটো শব্দ বলবো, একটু কল্পনা করার চেষ্টা করবেন, বাংলার মাটিতে দাঁড়িয়ে এই দুটো শব্দ নেতাজিকে কেউ বলেছিলেন, দেশ বিরোধী, হিন্দু বিরোধী। এটা অন্য কাউকে নয়, সুভাষচন্দ্র বসুকে বলেছিলেন শ্যামাপ্রসাদ মুখার্জি। একটু সময় নিয়ে একটু ভাবুন, নেতাজি সুভাষচন্দ্র বসুকে দেশ বিরোধী এবং হিন্দু বিরোধী বলছেন শ্যামাপ্রসাদ মুখার্জি বাংলার মাটিতে দাঁড়িয়ে। এবং নেতাজি তাকে, মানে কেন তাকে নেতাজিকে এই কথা দুটো বলতে হচ্ছে, কারণ নেতাজি বলেছিলেন যদি এই ধরনের চেষ্টা হয় আমি দরকারে বলপ্রয়োগ করে আটকাবো, এই রকম প্রচেষ্টা আমি বাংলার মাটিতে, ভারতের মাটিতে সফল হতে দেব না। তাই শ্যামাপ্রসাদের খুব রাগ। এই শ্যামাপ্রসাদ মুখার্জি মহাপুরুষ, তার আর একটা ঘটনা বলি। 43-এর মন্বন্তর প্রায় 30 লক্ষ বাঙালি না খেতে পেয়ে মারা গেছিলেন। চার্চিলের সেই কুকীর্তির কথা আমরা জানি। এবং জিরাটে, বলাগড় এলাকার জিরাট তো তাদের শ্যামাপ্রসাদ বাবুদের আদি বাড়ি, আশুতোষ বাবুদের আদি বাড়ি, সেইখানে রাজাপুর গ্রাম, যদি আমার খুব ভুল না হয়, ওনাদের পৈতৃক ভিটে যেখানে ছিল, সেখানে 52টি পরিবার তখন রয়েছে, 52টি পরিবার, চিত্তপ্রসাদ এবং সুনীল জানা, চিত্তপ্রসাদ মানে শিল্পী চিত্তপ্রসাদের কথা বলছি, এরা দুজন তখন বেরিয়েছেন গোটা বাংলায় মন্বন্তরের ছবি কীরকম সেটা ফুটিয়ে তুলতে। চিত্তপ্রসাদের বিখ্যাত সিরিজ আছে, আপনারা জানেন, সেই আঁকা মন্বন্তর নিয়ে, দুর্ভিক্ষ নিয়ে। সেখানে চিত্তপ্রসাদ দেখছেন এই রাজাপুর গ্রামে 52টি পরিবার ছিল, রয়েছে আর মাত্র 6টি, বাকি সব না খেতে পেয়ে মুছে গেছে। কিন্তু সেই গ্রামের মধ্যে শ্যামাপ্রসাদের পৈতৃক ভিটে, যেটা ভগ্নপ্রায় অবস্থায় ছিল, তার ঠিক পাশেই ওই মন্বন্তরের সময় প্রাসাদোপম বাড়ি বানাচ্ছেন শ্যামাপ্রসাদ, এবং সেখানে ফুর্তি ফাত্তা করতে আসেন তার বন্ধুরা। এটা ইতিহাস, এটা চিত্তপ্রসাদের কথায়, তার লেখায় রয়েছে। এই হচ্ছেন মহাপুরুষ শ্যামাপ্রসাদ, মনে রাখবেন। যখন হিন্দু বাঙালি করছিলেন না, আমার ধারণা জিরাটে ওই সময় মুসলমান বাঙালি খুব একটা ছিল না, সব হিন্দু বাঙালি। যখন না খেতে পেয়ে মারা যাচ্ছে, তখন শ্যামাপ্রসাদ ওখানে ফুর্তি করতে আসছেন। এই হচ্ছেন মহাপুরুষ। ইনি নাকি আমাদের হিন্দু বাঙালিদের হোমল্যান্ড দিয়েছেন, এটা আমাদের মানতে হবে। যে নেতাজি সুভাষকে দেশ বিরোধী, হিন্দু বিরোধী বলে, যে না খেতে পাওয়া হিন্দু বাঙালির লাশের ওপর দাঁড়িয়ে অট্টালিকা তৈরি করে সেখানে ফুর্তি মোৎসব করে, তিনি হচ্ছেন আমাদের মহাপুরুষ। এইটা যাদের রাজনৈতিক অবস্থান, তাদেরকে অপদার্থ বা শয়তান বলে আমি আসলে অন্যায় করেছি, কারণ আমি কম বলেছি, অনেক বেশি বলা উচিত ছিল।
স্পষ্টতই অনির্বাণ আজকে বারবার পবিত্র ক্রোধে জ্বলে উঠেছে, কিন্তু আমি বলছি এই পবিত্র ক্রোধে আমি আশা করব যে অনির্বাণ সেই ছবিগুলো দেখেও জ্বলে উঠবে যে বেশি ইতিহাসে যেতে হবে না। আমাদের বর্তমানে এই রাজ্যে আবাস যোজনায় কিংবা ধরুন আমফানের পর যে সরকারি ক্ষতিপূরণের টাকা আসে, সেটা সাঁ করে শাসক দল তৃণমূলের কোনো 3 তলা বাড়ি আছে, এসি লাগানো, সেই নেতার বাড়িতে ঢুকে যায়, অথচ যে মানুষটা সত্যি সত্যি গৃহহীন হয়েছে তার ঘরে তার অ্যাকাউন্টে ঢোকে না। তখনও আমি চাইব যে অনির্বাণ এইভাবেই পবিত্র ক্রোধে জ্বলে উঠুক। শুয়োর বলা খুব খারাপ, মুখ্যমন্ত্রী শুয়োর বলা সম্পূর্ণ অসাংবিধানিক। আমি জানি না এই অনুষ্ঠানের রিপিটের সময় আমায় তাদের বিপ দিতে হবে কিনা, কিন্তু দিয়েছে ঘেউ ঘেউ করবেন না, এটাও কিন্তু খুব একটা সুরুচির পরিচয় নয়। পাশাপাশি এইটাও বলতে হবে, অনির্বাণ শুরু করলো যে পশ্চিমবঙ্গের সরস্বতী পুজো, শুধু পশ্চিমবঙ্গে কেন, এই কলকাতা শহরে একটা ক্যাম্পাসে হাইকোর্টের নির্দেশে সশস্ত্র পুলিশ দিয়ে সরস্বতী পুজো করতে হচ্ছে। আমি বলছি এটা কোনো বাঙালি, কোনো রাজ্যবাসীর পক্ষে খুব শ্লাঘার বিষয় নয়। স্পষ্ট বলল যে অধ্যক্ষ বিজেপি, সত্যি পঙ্কজ রায় যে বিজেপির সদস্য অথবা সমর্থক আমরা প্রত্যেকে জানি, কিন্তু আমি বলছি যদি রাজনীতি বেছে বেছে, ধরুন এরম একটা নিয়ম হলো যে অধ্যক্ষ তার যদি রাজনৈতিক পরিচয় থাকে তিনি অধ্যক্ষ হতে পারবেন না। আমার তো আশঙ্কা পশ্চিমবঙ্গের অধিকাংশ কলেজ অধ্যক্ষহীন হয়ে পড়বে, কারণ বেশিরভাগ কলেজের অধ্যক্ষের তো স্পষ্ট রাজনৈতিক পরিচয় আছে এবং এই মুহূর্তের যারা শাসক দল অর্থাৎ তারা তৃণমূল ঘনিষ্ঠ অথবা তৃণমূল নেতা কোনো না কোনো সময় মঞ্চেও দেখা গেছে। আমি বলছি এই বাছাবাছি হলে কিন্তু পশ্চিমবঙ্গের অধিকাংশ কলেজ অধ্যক্ষহীন হবে, সে মারাত্মক একটা অরাজক অবস্থা হবে। অনির্বাণের সঙ্গে একটা জায়গায় আমি 100% একমত, সেটা হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসুর একেবারে নীতিগতভাবে কতটা অসাম্প্রদায়িক ছিলেন, মানে ইতিহাসের পরতে পরতে তার উদাহরণ আছে। কিন্তু পাশাপাশি ঠিক যেখান থেকে এই অনুষ্ঠানটা শুরু করেছিলাম, স্বধর্ম পালনের ক্ষেত্রে নেতাজি সুভাষচন্দ্র বসুর কিন্তু কোনো দ্বিধা ছিল না। আমি আবার ইতিহাসের স্মরণ নেব। 1924 সালের 3রা ডিসেম্বর বহরমপুর জেলে নেতাজি সুভাষচন্দ্র বসুকে আনা হয়। শঙ্করী প্রসাদ বসু তার সমকালীন ভারতে সুভাষচন্দ্র এই বইতে লিখছেন যে একেবারে গোঁ ধরে বসলেন সুভাষচন্দ্র যে আমি জেলের মধ্যে সরস্বতী পুজো করব। জেল কর্তৃপক্ষ সম্পূর্ণ অনড়, ব্রিটিশ সরকার বলছে না এরম কোনো একটি ধর্মের পুজো টুজো হবে না। এমন আন্দোলন করলেন, সেই সরস্বতী পুজো হলো এবং সেই সরস্বতী পুজোতে যে ভিড় হলো সেটা দুর্গা পুজোর সমান। হিন্দু মুসলমান ধর্ম নির্বিশেষে বন্দীরা সেই অনুষ্ঠানে অংশগ্রহণ করলেন। বিভিন্ন জেলা থেকে ওই জেলের পুজো দেখতে এলেন আমাদের রাজ্যের মানুষ, হিন্দু মুসলমান নির্বিশেষে। আই রিপিট, আমি বলছি ঠিক এই জায়গা থেকে আমি রাজনীতির কথায় আসবো যে দেখুন আমার কোনো সন্দেহ নেই যে আগামী বিধানসভা নির্বাচনে তৃণমূলের বিরুদ্ধে বিরোধীদের অন্যতম ইস্যু হবে এ রাজ্যে ক্রমাগত সংখ্যালঘু তোষণের অভিযোগ। মুশকিল হচ্ছে শুধু শাসক দল হিসেবে নয়, প্রশাসনিকভাবেও এই অভিযোগের একাধিক উদাহরণ সামনে আসছে। ভাবুন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির কি বলেছিলেন কোট আনকোট, 2 ঘন্টার মধ্যে তোমাদের যদি ভাগীরথীর গঙ্গায় না ফেলতে পারি রাজনীতি থেকে সরে যাব। হাতির 5 পা দেখেছ? এই 30% লোক মুর্শিদাবাদ জেলায় আর আমরা 70%। এই ভয়ঙ্কর আগুন জ্বালানো মন্তব্যের পর দল বা প্রশাসন তার বিরুদ্ধে কোন ব্যবস্থা নিয়েছে? আবার ভাবুন 2022 সালে বিজেপির কোনো এক নুপুর শর্মা কোনো এক হিন্দি চ্যানেলে বসে কি কুৎসিত কথা বললেন, তার জন্য হাওড়ার ডোমজুর সহ বিভিন্ন জায়গায় ঘন্টার পর ঘন্টা জাতীয় সড়ক অবরুদ্ধ থাকলো, আর অবরোধ সরাতে পুলিশ দীর্ঘক্ষণ কোনো ব্যবস্থাই নিল না। এনআরসির বিরুদ্ধে আন্দোলনের সময় যখন একের পর এক ট্রেন জ্বালানো হয়েছিল, তখন এ রাজ্যের প্রশাসন পরপর প্রায় 3 দিন কার্যত নীরব দর্শকের ভূমিকা পালন করেছিল। আবার 2014 সালের 29শে নভেম্বর শহীদ মিনার চত্বরে সিদ্দিকুল্লাহ চৌধুরীর জমায়েতে যে চূড়ান্ত গুন্ডামি হয়, যে হিংসার তাণ্ডবে 3 জন আইপিএস সহ অন্তত 10 জন পুলিশ অফিসার আক্রান্ত হন, সেটাই বা পুলিশ কতটা কড়া হাতে দমন করতে পেরেছিল? উপরন্তু সেই সমাবেশের আহ্বায়ক সিদ্দিকুল্লাহ চৌধুরী পরে রাতারাতি তৃণমূল মন্ত্রিসভায় ঢুকে পড়েন। এই রকম অজস্র উদাহরণ দেয়া যায় যেগুলো সংশয় বাড়িয়ে তোলে যে এ রাজ্যের প্রশাসন ধর্মীয় ক্ষেত্রে সত্যিই কি নিরপেক্ষ ভূমিকা পালন করে। ধর্ম আর রাজনীতি দশকের পর দশক এদেশে হাত ধরাধরি করে চলেছে, কিন্তু এক্ষেত্রে কিছুটা হলেও ব্যতিক্রমী ছিল পশ্চিমবঙ্গ। কিন্তু এখানে এখন ধর্ম নিয়ে যেভাবে খুল্লাম খোল্লা রাজনীতি শুরু হয়েছে, তা গোবলয়ের হিন্দু মুসলমানের রাজনীতিকেও পিছনে ফেলে দিতে পারে। 2026-এর রাজ্যে বিধানসভা ভোট,
তার আগে রেড রোডে ঈদের মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় দুজনের গলাতেই যেন ভোট প্রচারের সুর। এই সম্প্রীতির বাংলায় যারা বেশ কিছুদিন ধরে আগুন নিয়ে খেলা করে আমাদের বাংলাকে অশান্ত করার চেষ্টা করছে, कोई भी इनका षड्यंत्र में पैर नहीं रखना। बंगाल से हम लोग जहां पे 18 सीट ये लोग जीत के आए थे, 6 सीट तो बंगाल के लोगों ने हरा दिया। और इस बार आपने देखा है कि अगर बंगाल में सब एकजुट होकर खड़ा नहीं होता तो देश में इनका एक ना एक तंत्र का शासन चलता रहता। পশ্চিম বাংলায় 39% হিন্দু বিজেপিকে ভোট দিয়েছে। আমাদের আপিল যে হিন্দুরা ভোট দিতে যান না, হিন্দু ভোট পড়ে গড়ে 65 থেকে 68%, 30 থেকে 32% হিন্দু ভোট দিতে যান না। 10% হিন্দু যদি এর মধ্যে এসে ভোটটা শুধু দিয়ে যান বাংলাটাকে বাঁচানোর জন্য, হিন্দুদের বাঁচানোর জন্য, তাহলে উল্টে যাবে, আর কাউকে লাগবে না। নাম না করে বিরোধীদের উদ্দেশ্যে কার্যত হুঙ্কার শোনা যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গলায়। जो इस मिट्टी में आग लगाने आएगा उस आग में जल के वो खुद राख हो जाएगा, जो तोड़ने आएगा वो खुद टूट जाएगा। सरफरोशी की तमन्ना अब हमारे दिल में है, देखना है जोड़ कितना बाजुए कातिल में है। बंगाल को जो तोड़ने आओगे उनके लिए 2 लाइन ऐड कर देता हूं कि वक्त आने पे हम ये भी बता देंगे क्या हमने सोचा था और क्या हमारे दिल में है। তৃণমূল কংগ্রেস চাই যে একটা প্রবল দাঙ্গা হোক, মানুষ রাস্তায় নেমে পড়ুক, হিন্দুরা মানে যারা বাড়িতে বসে বটি দিয়ে মাছ কাটতো না এতদিন, সেই পুরনো বটি বার করে মহিলারাও রাস্তায় নেমে যায়, এরকম একটা পরিস্থিতি তৈরি হোক তৃণমূল কংগ্রেস চাইছে। একমাত্র উদ্দেশ্য হচ্ছে শুধুমাত্র মুসলমান ভোট যাতে ভাগ না হয়। এবার মুসলমান ভাইদের মনে করতে হবে কতদিন ভোট ব্যাংক হয়ে থাকবে। গত বছর তো এই রেড রোডে ঈদের মঞ্চ থেকে কার্যত রাজনৈতিক সুর শোনা গেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায়। আমি জানি অনেকের মধ্যে প্রশ্ন আছে, এনআরসি হবে কিনা, সিএএ হবে কিনা, আবার ইউনিফর্ম সিভিল কোড ইউনিফর্ম সিভিল কোড নিয়ে আসছে, আমরা মানবো না, গায়ের জোরে মানবো না, গায়ের জোরে মানবো না, গায়ের জোরে মানবো না। এবার বিধানসভা ভোটের আগে ঈদের অনুষ্ঠান থেকে মুখ্যমন্ত্রীর রাজনৈতিক বার্তা ঘিরে ফের একবার বিতর্ক। ব্যালেন্সের খেলা খেলে ট্র্যাপিজের খেলা খেলছেন, হিন্দুদেরকে খুশি করার জন্য দীঘায় মন্দির বানাচ্ছেন, আর মুসলমানদের খুশি করার জন্য তার দলের লোককে দিয়ে বাবরি মসজিদের গল্প তৈরি করছে। ধর্মকে কখনো চালাকির দ্বারা পালন করা যায় না। আপনি চালাকির দ্বারা কখনো হিন্দু ধর্ম কখনো মুসলমান ধর্মের প্রতি আপনার আবেগ দেখান, সবটার পিছনে লুকিয়ে আছে আপনার নির্বাচনী চালাকি। রেড রোডে ঈদের মঞ্চ থেকে ঘুরিয়ে রাম বাম আতাতের অভিযোগও তোলেন মমতা বন্দ্যোপাধ্যায়। कोई आदमी आम जनता नहीं करते हैं, कोई एक पॉलिटिकल पार्टी करते हैं। ये शर्म का बात है, दुख का बात है। जो लाल पार्टी पहले बड़ा बड़ा बात करते थे सेकुलरिज्म का, आज लाल और गेरुआ एक हो गया। होने दो, होने दो, हम लोग रहेगा, हम अकेला ही रहेगा, हम अकेला 100 है। हम लोग लड़ते हैं जिंदगी से, हम लोग लड़ते हैं हमारा जान से। ধুলাগড় থেকে বসিরহাট, আসানসোল, রানীগঞ্জ কোনো দাঙ্গায় কোনো কমিশন হয়নি। মুখ্যমন্ত্রীর দল কমিশন খেয়েছে, কিন্তু কেন দাঙ্গা হয়, কে করলো, কারা দোষী কারা দায়ী, মানুষ খুন হয়ে গেল, তার কোনো তদন্ত হয়নি। আর এখন উনি বড় বড় কথা বলছেন। মমতা ব্যানার্জি বিধানসভায় দাঁড়িয়ে আমাকে কাউন্টার করার জন্য বলেন আমি ব্যানার্জি, আমি শিব ঠাকুরের দিকে মাথা করে ঘুমাই, আমি ব্রাহ্মণ বাড়ির কন্যা। এগুলো বলার পরে তিনি কি করে খেলাফত কমিটি আয়োজিত অনুষ্ঠানে যান? 1 নম্বর, তাদের নারীরা আলাদাভাবে ধর্ম পালন করে, পুরুষরা আলাদাভাবে ধর্ম পালন করে। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় একজন মহিলা নারী, তাকে কিভাবে সেখানে অ্যালাউ করেন? দেখুন, হিন্দু ধর্মকে অপমান করে মমতা বন্দ্যোপাধ্যায় আনন্দ পান এবং সেই আনন্দ উনি উপভোগ করেন, এবং তার মুসলিম যারা ভোট ব্যাংক তারাও উপভোগ করে। মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দুদেরকে গালিগালাজ করলে পরে সেটাই চলছে। তার কাজ হচ্ছে ওই ভোট ব্যাংকটাকে এক জায়গায় রাখা, পোলারাইজেশন করে রাখা। রবীন্দ্রনাথ লিখেছিলেন, ভয়ের তাড়া খেলেই ধর্মের মূঢ়তার পিছনে মানুষ লুকাতে চেষ্টা করে। অনেকে আবার একটু ঘুরিয়ে বলেন, ভোটেরই রাজনীতিবিদরা ধর্মের চাদর গায়ে তোলেন। ঈদের অনুষ্ঠানের মঞ্চকেও যখন রাজনীতির মঞ্চ হিসেবে ব্যবহার করা হচ্ছে বলে আক্রমণ করে মমতা বন্দ্যোপাধ্যায়কে একহাত নিচ্ছে বিজেপি,
তখন এই ইস্যুতে আরো বেশি আক্রমণাত্মক শুভেন্দু অধিকারী। সোশ্যাল মিডিয়ার ভিডিও পোস্ট করে এবার মুখ্যমন্ত্রীকে নিশানা করলেন তিনি। जानबूझ के एक गंदा धर्म जो इसने बनाया, जो एक जुमला पार्टी ने बनाया, वो धर्म को हम नहीं मानता है। রেড রোডে ঈদের অনুষ্ঠানের মঞ্চে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্য তার এক্স হ্যান্ডেলে পোস্ট করে শুভেন্দু অধিকারী প্রশ্ন তুলেছেন, কোন ধর্ম নোংরা মমতা বন্দ্যোপাধ্যায়? আপনি একটা বক্তব্য রেখেছেন যে আপনি নোংরা ধর্ম পালন করেন না। কোন ধর্মকে নির্দিষ্ট করে আপনি এটা বললেন? সনাতন হিন্দু ধর্ম? একটা হিন্দু জায়গায় হবে না, তৃণমূল নিষিদ্ধ। হিন্দু এলাকায় তৃণমূল নিষিদ্ধ হবে যতক্ষণ না ওদের মালিক হিন্দু ধর্মকে গন্ধা ধর্মের জন্য ক্ষমা না চাইছে, ততক্ষণ হিন্দু এলাকায় তৃণমূল নিষিদ্ধ। শুভেন্দু অধিকারী পোস্ট করা এই ভিডিও নিয়ে পাল্টা জবাব দিয়েছে তৃণমূল। একটা অন্য লোক যিনি বক্তব্যটার মূল বক্তব্যটা বিচার করা উচিত। এখন কি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, যা বলেছেন ঠিক কথা বলেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কারভাবে বলেছেন যে, এবং মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বিশ্বাস করেন, তৃণমূল কংগ্রেস যেটা বিশ্বাস করে, স্বামী বিবেকানন্দের হিন্দু ধর্ম, শ্রীরামকৃষ্ণদেব তার হিন্দু ধর্ম, সেই হিন্দু ধর্ম, সেই সনাতন ধর্মকে বিশ্বাস করেন, চৈতন্যদেবের সনাতনী ধর্মকে বিশ্বাস করেন। ঈদের অনুষ্ঠান থেকে মুখ্যমন্ত্রীর মুখে বারবার উঠে আসে দাঙ্গা প্রসঙ্গ। कोई भी प्रवोक करेगा, हम दंगा फसाद नहीं चाहते हैं, लेकिन आप उसको पाई में पा मत लगाओ। ये उसका प्लान है, ये उसका प्लांटेड गेम है, एक गेम में आप पा मत लगाओ। कहते हैं 4 कम्युनल राइट्स हुआ, दंगा हुआ, प्रेसिडेंट रूल होना चाहिए। এই মুর্শিদাবাদ জেলায় গত লোকসভা ভোটে শক্তিপুরে কারা দাঙ্গা করালো? এই পশ্চিমবঙ্গে পরিকল্পিতভাবে দিদির সংগঠন আইপ্যাক, বিজেপির সংগঠন আরএসএস, এরা উভয় চাইছে বাংলায় সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতি করতেই হবে। এক পক্ষের দরকার মুসলমান ভোটের কনসলিডেশন, অর্থাৎ মুসলমান ভোট ঐক্যবদ্ধ হোক, আরেক পক্ষের দরকার হিন্দু ভোট ঐক্যবদ্ধ হোক। এই জায়গাটায় দাঁড়িয়ে দাঙ্গার বাতাবরণ তৈরি করা হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের সমালোচনা করে এক্স হ্যান্ডেলে পোস্ট করে শুভেন্দু অধিকারী লিখেছেন, রেড রোডে ঈদ উল ফিতরের মঞ্চ থেকে কি ধরনের উস্কানিমূলক বক্তব্য আপনি রাখলেন? আপনি দাঙ্গা এবং রায়ট শব্দ ঈদ শব্দের থেকে বেশিবার উচ্চারণ করেছেন। এটা কি ধর্মীয় অনুষ্ঠান ছিল নাকি রাজনৈতিক অনুষ্ঠান? কেন আপনি সম্প্রদায়গুলির মধ্যে শত্রুতা তৈরি করার উদ্দেশ্য নিয়ে ইচ্ছাকৃতভাবে ঘৃণা ছড়াচ্ছেন? আপনি ধর্মকে অস্ত্রে রূপান্তরিত করেছেন। এটা খুব শিগগির আপনার উপরেই বুমেরাং হবে। যে 4-3টে রাজ্য এগিয়ে থাকতো তাদের সঙ্গে পশ্চিমবঙ্গের তুলনা হতো। এখন কোনো শিক্ষায়, ড্রপ আউটসে, বাল্যবিবাহে, আইন শৃঙ্খলার অবনতিতে, ধর্ষণে, খুনে, দাঙ্গায় যে কটা রাজ্য এগিয়ে আছে তার সঙ্গে বিজেপি হোক বা তৃণমূল এই রাজ্যকে তুলনা করে। এটাই তো মমতা ব্যানার্জির শাসন অপশাসনের ফল। সত্যিকার অর্থে আমরা যারা বাঙালি, আমাদের কাছে হিন্দু মুসলমান এই টপিকটা নিয়ে আলোচনা করা অত্যন্ত দুর্ভাগ্যের। বাঙালি হিসাবে আমাদের কাছে অত্যন্ত কষ্টের। আমরা দেখেছি যে 2014 সালে বর্তমান যে কেন্দ্রীয় সরকার ক্ষমতায় আছে, তারা ক্ষমতায় আসার পর থেকে নিয়ে সারা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে এই হিন্দু মুসলিমের যে বিভেদ, এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আমার পূর্বের বক্তা এবং সম্মানীয় প্রাক্তন রাজ্যপাল মহোদয় তিনি বলেছেন, অনেক কথা আমি শুনেছি। তিনি পশ্চিমবঙ্গ সরকারের মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা নিয়ে তিনি বলেছেন যে 5,602 কোটি টাকা যে বরাদ্দ, এটা তিনি অসত্য বলেছেন। আমাদের পশ্চিমবঙ্গ সরকারের যে দপ্তর রয়েছে মাদ্রাসা শিক্ষা এবং সংখ্যালঘু উন্নয়ন দপ্তর, যে দপ্তরের অধীনে 5,602 কোটি টাকা বরাদ্দ হয়েছে, তার মানে শুধু মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার জন্য এই টাকা বরাদ্দ হয়নি, হয়েছে সংখ্যালঘু উন্নয়ন এবং মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার জন্য। আমি বলে রাখি সম্মানীয় তথাগত রায় মহাশয়কে, আপনি মাদ্রাসা নিয়ে যে উক্তি করলেন, এটা আপনার কাছ থেকে আমরা কখনো আশা করিনি, কারণ আপনি একটা
রাজ্যের রাজ্যপালের মতো একটা গুরুত্বপূর্ণ পোস্টে আপনি ছিলেন। মাদ্রাসায় শিক্ষার ব্যাপারে আপনার হয়তো জানা নেই, স্বাধীন ভারতবর্ষের প্রথম শিক্ষামন্ত্রী মাওলানা আবুল কালাম আজাদ তিনি মাদ্রাসা পড়ুয়া ছিলেন। আজকে আমাদের পশ্চিমবঙ্গের সংখ্যালঘু দপ্তরের অন্যতম সচিব, একজন দক্ষ আইএএস অফিসার, তিনি মাদ্রাসা পড়ুয়া ছিলেন। মাদ্রাসায় ধর্মীয় শিক্ষার সাথে সাথে আধুনিক শিক্ষা, বিজ্ঞান এবং বিভিন্ন সাবজেক্ট সেখানে শেখানো হয়। মাদ্রাসায় শুধু ধর্মীয় শিক্ষা দেওয়া হয় না, মাদ্রাসার ছেলেমেয়েরা আজকে এমবিবিএসে চান্স পাচ্ছে, তারা ইঞ্জিনিয়ারিং পড়ছে, তারা ভারতবর্ষ এবং বিশ্বের বিভিন্ন সেক্টরে যে তারা নিজেদের মতো সুনাম অর্জন করে তারা দেশের সুনামটাকে তারা বিশ্বের মানচিত্রে তারা নিয়ে আসছেন। তাই মাদ্রাসা শিক্ষা নিয়ে অন্তত বিজেপির মুখ থেকে এটা আমরা আশা করি না যে মাদ্রাসা নিয়ে তারা যে অপপ্রচার সারা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তরে করছে। মাদ্রাসা একটা আরবি শব্দ, যার বাংলা অর্থ স্কুল, বিদ্যালয়, যেখানে শিক্ষাই দেওয়া হয়। তিনি আরেকটি কথা বলেছেন মুসলিমদের জন্ম নিয়ে। মুসলিমরা একাধিক জন্ম তারা দিয়ে থাকেন, এটা তিনি বলছেন, খুব ভালো কথা, কিন্তু তিনি ভুলে গেছেন তাদের যিনি নেতা মোহন ভগবত, তিনি বলেছেন যে একাধিক সন্তান জন্ম দাও এবং তাদের সমস্ত কথাই মুসলিমদেরকে ভারতবর্ষের মানচিত্র থেকে মুছে দেওয়া। আমরা ভারতবর্ষে জন্মগ্রহণ করে কি কোনো পাপ করেছি? বাংলার মানুষ আপনাদের এই কথা, আপনাদের এই পরিকল্পনা তারা বুঝে ফেলেছে। বাংলার হিন্দু, মুসলিম, আপামর জনগণ, শিখ, ইসাই সমস্ত সম্প্রদায়ের মানুষ আপনাদেরকে প্রত্যাখ্যান করেছে। কারণ মানুষ ধর্মের ভিত্তিতে তাদের মূল্যবান ভোট দেয় না, মানুষ দেয় উন্নয়নের ভিত্তিতে তাদের মূল্যবান ভোট। আপনারা উন্নয়নের কথা বলুন, দেখবেন মানুষ আপনাদের পাশে আসবে। আপনারা ধর্মের কথা বলে মানুষের কাছে ভোট চাইলে হিন্দু, মুসলিম, জৈন, শিখ, ইসাই কোনো সম্প্রদায়ের মানুষ এটা কখনো মেনে নেবে না। কারণ বাংলা জানে যে এই বাংলা নজরুল ইসলামের বাংলা, এই বাংলা রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলা, এই বাংলা স্বামী বিবেকানন্দের বাংলা, এই বাংলা আমাদের সবার বাংলা। এই বাংলায় বাকিবিল্লার যতটা অধিকার আছে, এই বাংলায় আপনাদের ততটা অধিকার আছে, আমাদের সুমনদা, আমাদের সবার ততটা অধিকার আছে। বাংলায় আমরা জন্মগ্রহণ করেছি, বাংলার পুজো আমাদের হিন্দু, মুসলিম সমস্ত সম্প্রদায়ের মানুষ তারা দেখবেন যায়, এবং অনেক জায়গায় আমরা এটা দেখি যে সেখানে হিন্দু সম্প্রদায়ের থেকে মুসলিম সম্প্রদায়ের মানুষ সেখানে বেশি অংশগ্রহণ করে। এটা বাংলার ঐতিহ্য। আবার যখন আমাদের পবিত্র ঈদ হয়, আমরা দেখি যে এই ঈদে আবার হিন্দু সম্প্রদায়ের মানুষ তারাও লাচ্চা সিমাই খেতে তাদের বন্ধু প্রিয়জন মানুষদের কাছে তারাও ছুটে যায়। এটা বাংলার কৃষ্টি, এটা বাংলার সংস্কৃতি। বাংলার কখনো এই ধর্মের ভিত্তিতে, আপনাদের এই যে ধর্মের ভিত্তিতে ভাগ করে ভোট আপনারা যে করতে চাইছেন, এটা কখনো সফল হবে না। চমৎকার একটা জায়গা থেকে উনি শুরু করলেন যে হিন্দু মুসলমান বিভাজনটাই অত্যন্ত কষ্টের। ঠিকই তো, আমার মনে আছে এই অনুষ্ঠানের একটা বিশেষ পর্ব আমি করেছিলাম যখন বাংলাদেশে হিন্দুরা প্রতিদিন আক্রান্ত হচ্ছিলেন, প্রাণ হাতে করে সীমান্তে দাঁড়িয়েছিলেন যে কোনোভাবে যদি এপার বাংলায় চলে আসতে পারেন। আমি বলছি কিন্তু পাশাপাশি এটাও থাকবে যে হুমায়ুন কবিরের বক্তব্যের পর যদি বাকিবিল্লারা পথে নামতেন, আরও সরব প্রতিবাদ করতেন, এই জায়গাটা অনেক দৃঢ় হতে পারত। আমি বলছি উনি মাদ্রাসা নিয়ে এত কথা বললেন, ঠিকই তো, অনুমোদিত মাদ্রাসা নিয়ে কারুর কিচ্ছু বলার থাকতে পারে না। তার পড়াশুনোর মান এবং একের পর এক ভারতবর্ষের সুসন্তানের জন্ম দিয়েছে এই অনুমোদিত মাদ্রাসা। কিন্তু প্রশ্নটা হচ্ছে খারিজি মাদ্রাসা নিয়ে। আমার মনে হয় খারিজি মাদ্রাসা নিয়ে আরও সার্বিকভাবে শুধু সমাজের অন্য অংশ নয়, মুসলমানদের পথে নামা উচিত, আন্দোলন করা উচিত, যাতে ওই আনসারুল্লাহ টিমের সদস্য যখন দেখা যায় যে সে মুর্শিদাবাদে একটা খারিজি মাদ্রাসা তৈরি করে জঙ্গি তৈরি করছে, সেখানে বারবার এই ধরনের উদাহরণ অন্য কেউ সামনে রেখে এই দেশের মুসলমানদের বদনাম না করার সাহস পায়। সেটা তখনই হবে যখন খারিজি মাদ্রাসার বিরুদ্ধে সবাই একভাবে পথে নামতে পারবেন। মৌলানা আবুল কালাম আজাদের প্রাতঃস্মরণীয় ব্যক্তিত্ব, তার কথা মনে করিয়ে দিলেন বাকিবুল্লাহ সাহেব। জামা মসজিদের সিঁড়িতে দাঁড়িয়ে বলেছিলেন যে কাহা যাওগে, কিউ যাওগে। সত্যিই তো, হিন্দু মুসলমান সবার এটা দেশ, কোথায় যাবেন তারা, কেনই বা যাবেন? 1940 সালের একেবারে গোড়ার দিকের একটা কথায় আসি। হিন্দু মুসলমান সংঘর্ষের মুখে রবীন্দ্রনাথ ঠাকুর তার পাচক গেদু মিয়াকে বলছেন যে কোট আনকোট, তোমাদের পবিত্র ধর্মগ্রন্থ কোরআন শরীফ আমি বাংলায় পড়েছি,
বেদ বাইবেল থেকে শুরু করে পৃথিবীর সমস্ত ধর্মগ্রন্থ পড়েছি, যেখানে মানুষে মানুষে ভালোবাসার সম্পর্ক প্রতিষ্ঠাই বড় করে দেখানো হয়েছে। এরা ধর্ম বোঝে না, ধর্মকে ব্যবহার করে স্বার্থ লুটতে চায়। দেখুন, রবীন্দ্রনাথ ঠাকুর একেবারে সার সত্যটাই 5টি বাক্যে বলে দিয়েছেন। কিন্তু কথা হলো যে ধর্মের ভিত্তিতে ভোট চাওয়ার কুঅভ্যেস কোনো একটি বিশেষ দলের নয়, কিন্তু আজকের ভারতবর্ষে প্রায় সবকটা দলের নেতাদের মধ্যেই প্রবল। সুপ্রিম কোর্ট বারবার তাদের রায় স্পষ্ট করে দিয়েছে, কিন্তু তা সত্ত্বেও ছবিটা একটুও বদলায়নি। এমনকি আমি বলতে বাধ্য হচ্ছি যে এই বিষয়ে নির্বাচন কমিশনের ভূমিকাও অত্যন্ত হতাশাজনক। ভাবুন, 2017 সালে সুপ্রিম কোর্ট আবার রায় দিল যে ধর্ম, বর্ণ, জাতি, সম্প্রদায়, ভাষার ভিত্তিতে ভোট চাওয়া বা ভোট না দিতে প্ররোচিত করা দুর্নীতিপূর্ণ আচরণ। সুপ্রিম কোর্টের তৎকালীন প্রধান বিচারপতি TS ঠাকুরের নেতৃত্বে 7 বিচারপতির বেঞ্চ, 4 বিচারপতি এ বিষয়ে সম্পূর্ণ একমত হলেন। তারপরও ছবিটা বদলালো না। আবার 1992 সালে বিশিষ্ট আইনজ্ঞ VK কৃষ্ণ আইয়ারের নেতৃত্বে গঠিত কমিটি নির্বাচনী সংস্কারের প্রস্তাব দেয়, যেখানে বলা হয় কোনো দল ভোটে সাম্প্রদায়িক এজেন্ডা নিলে তার রেজিস্ট্রেশন বাতিল করা হবে। ভাবুন, সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের একাধিক বিচারপতি, শিক্ষাবিদ, উপাচার্য সহ গোটা দেশের বহু বিশিষ্ট মানুষ এই প্রস্তাবে স্বাক্ষর অবধি করলেন। তারপর তা নির্বাচন কমিশন এবং সরকারের কাছে পাঠানোও হলো, কিন্তু শেষ পর্যন্ত যথারীতি কিচ্ছু হলো না। সত্যিটা হলো কোনো রাজনৈতিক দল বা কোনো দলের সরকার এই প্রস্তাবে আর আগ্রহী দেখায়নি। হয়তো এটাই অনিবার্য ছিল, আমাদের দুর্ভাগ্য। এতদিন যে এক পেশে সাম্প্রদায়িক রাজনীতি চলছিল, সেই রাজনীতিতে অপর পক্ষের বলার কোনো জায়গা ছিল না। কারণ সত্য কথা বললেই সঙ্গে সঙ্গে একদল বুদ্ধিজীবী চিৎকার করে উঠতেন, সাম্প্রদায়িক কথা বলছে। অর্থাৎ স্বামী বিবেকানন্দের আমরা উদাহরণ দিই, সেই স্বামীজি বলেছিলেন, গর্ব ভরে বলো আমি হিন্দু। অতএব হিন্দুকেই হিন্দু বলতে বলেছিলেন, আর সেই হিন্দুটা বলতে অনেকে লজ্জা পেতেন, সেই হিন্দু কথা বলতে অনেকে লজ্জা পেতেন, সাম্প্রদায়িক মনে করতেন। কিন্তু ইসলাম তোষামোদকারীরা সেটা কিন্তু মনে করতেন না। আসল কথা হচ্ছে এই রাজ্যে এবং সারা দেশে এই তোষামদের রাজনীতির জনক হচ্ছে কংগ্রেস। ঘোমটার আড়ালে সব কিছু সিপিএম করেছে, কিন্তু দিনের আলোর মতো পরিষ্কার এই তোষামদের রাজনীতি সিপিএম সবার আগে করেছে এখানে, কংগ্রেসের পরে। আর সেই রাজনীতি থেকে আমরা কি দেখেছি? এই যে খানিকক্ষণ আগে সুমন বলল সুভাষবাবুর কথা, তারাপীঠে পুজো দিয়েছে, বিস্ফোরণ হয়ে গেছে সিপিএমে। আর সিপিএমের বড় বড় নেতারা যখন এই শহীদ মিনার ময়দানে মুসলিমদের সবাই নমাজের অনুষ্ঠানে মাথায় কাপড় দিয়ে সেখানে উপস্থিত আছে, তখন তো একবারও কেউ কোনো প্রশ্ন তোলেননি। অর্থাৎ মায়ের বাড়ি গেলে, নিজ ধর্ম পালন করলে তখন অপরাধ সিপিএমে, আর পর ধর্মে গিয়ে সেখানে মাথা মুড়িয়ে দিলে কোনো অপরাধ নেই। অর্থাৎ তোষামত কোথা থেকে শুরু হয়েছে? তারপরে তোষামত শুরু হলো কোথায়? এলেন সিপিএমের পরে মমতা ব্যানার্জি, প্রকাশ্যে শুরু করে দিলেন কিসের লুকোচুরি, খুল্লম খুল্লা। পরিষ্কার করে কি বললেন? যে গরু দুধ দেয় তার লাথিও খেতে হবে। অর্থাৎ বাংলার সংখ্যাগুরু মানুষকে জানিয়ে দিলেন যে এরা আমাকে জেতায়, অতএব লাথি মারলেও সে লাথি খেতে হবে। দুর্ভাগ্য এটা, এ রাজনীতি পশ্চিম বাংলায় হয়েছে। আজকে মমতা ব্যানার্জি বলছে ঠেলায় পড়ে, বিজেপির ঠেলায়, বিজেপির ধাক্কায়, কিংবা হিন্দু মানুষের জাগরণের কারণে। তার কারণ দীর্ঘদিন তোষামদে ক্লান্ত হবার পর আজ সংখ্যাগুরু জাগতে শুরু করেছে। আর তখন যে মমতা ব্যানার্জি হিসাব পরে সব সময় ঘুরতেন, যে মমতা ব্যানার্জি রোজা রাখতেন, যে মমতা ব্যানার্জি তিনি নামাজ আদা করতে জানেন না, অথচ মুসলিমদের সভায় বসে
নমাজ পড়ার নাটক করতেন, হিন্দু কন্যা হয়ে, ব্রাহ্মণ কন্যা হয়ে মুসলমান সেজে নাটক করতেন। কোন দিকে রাজনীতি যাচ্ছিল এ তো সামদ নয়। আর আজকে যখন দেখছে সংখ্যা গুরুর জাগরণ হচ্ছে, এখন বেকায়দায় পড়ে বলছে আমি ব্রাহ্মণ কন্যা। রাহুলদা শুরু করলেন চমৎকার। স্বামী বিবেকানন্দ সত্যিই বলেছিলেন যে গর্ব করে বলো আমি হিন্দু। পাশাপাশি তিনি এটাও বলেছিলেন যে খালি পেটে ধর্ম হয় না। আমি এই উদ্ধৃতির যুদ্ধে আবার শেষে আসব, কিন্তু হ্যাঁ এটা ঠিক, আমি ওনার সঙ্গে একমত যে একটা প্রতিযোগিতা শুরু হয়েছে এবং সে ভয়ঙ্কর প্রতিযোগিতা, খারাপ কথার প্রতিযোগিতা। এই প্রতিযোগিতামূলক সাম্প্রদায়িকতার ভয়ঙ্কর নিদর্শন আসছে। ঠিক যেরকম হুমায়ুন কবির বললাম যে 70 বনাম 30-এর কথা বলেছেন, আবার যোগী আদিত্যনাথ 80 বনাম 20-র কথা বলেছেন। একই রকম নিন্দা হোক দুটো ক্ষেত্রেই। যেমন জগন্নাথ মন্দির বনাম জগন্নাথ মন্দির, জগন্নাথ মন্দির বনাম সূর্য মন্দির, রামনবমী বনাম হনুমান জয়ন্তী। রাহুলদা শেষে কুম্ভর কথা বললেন, সেটাও প্রায় একটা প্রতিযোগিতার মধ্যে প্রায় এসে গেছিল, কুম্ভ বনাম গঙ্গাসাগর। যাই হোক, কিন্তু দেখুন মহাকুম্ভ নিয়ে কার্যত রাজনীতির মহাযুদ্ধ শুরু হয়ে গেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন মৃত্যু কুম্ভ, তো রাজ্যপাল সিভি আনন্দ বোস বলছেন মৃত্যুঞ্জয় কুম্ভ, প্রধানমন্ত্রী আবার বলছেন একতার মহাকুম্ভ। তো এই কুম্ভস্থান নিয়ে ছোট্ট একটা ঘটনা আপনাদের সামনে রাখি। 1942 সাল, মদনমোহন মালব্যকে সঙ্গে নিয়ে প্রয়াগের কুম্ভে হাজির হলেন তৎকালীন ভাইসরয় লর্ড লিনলিথগো। পৌঁছে একেবারে হতবাক হয়ে গেলেন ভাইসরয়, জিজ্ঞেস করলেন এই বিরাট আয়োজন করতে নিশ্চয়ই অনেক টাকা খরচ হয়েছে। মদনমোহন মালব্য উত্তর দিলেন স্রেফ 2 পয়সা। ভাইসরয় আরও হতবাক হয়ে বললেন ইউ মাস্ট বি জোকিং। তো মদনমোহন মালব্য সন্তর্পণে তার বুক পকেট থেকে 2 পয়সা দামের একটা ক্যালেন্ডার বের করে বললেন, দেখুন এতে গঙ্গা স্নানের তারিখ লেখা থাকে, লোকে দেখে, দেশের বিভিন্ন প্রান্ত থেকে নিজেরাই চলে আসে পুণ্য অর্জন করতে, কাউকে আমন্ত্রণও জানাতে হয় না আর কোথাও প্রচারও করতে হয় না। অর্থাৎ এই আবেগের বিস্ফোরণটাই মহাকুম্ভের মাহাত্ম্য। এর জন্য কোটি কোটি টাকার বিজ্ঞাপনের প্রয়োজন হয় না, আর নরেন্দ্র মোদী ও যোগী আদিত্যনাথের বিশাল বিশাল ছবিরও দরকার হয় না। প্রচারের রাজনীতিকরণ হয়েছে বলেই আজ বিরোধীরা কুম্ভে 30 জনের মৃত্যু কিংবা স্টেশনে 18 জনের মৃত্যুর পর বিজেপির এই প্রচার রাজনীতিকে দায়ী করার সুযোগটা পাচ্ছে। দেখুন, একথা স্বীকার করতেই হবে যে পবিত্র ধর্মীয় আবেগ ছাপিয়ে কখনো ইভেন্ট ম্যানেজমেন্ট স্কিল মাথাচাড়া দিয়েছে, আবার কখনো সেলিব্রিটিদের জলকেলি, লাইভ স্নান সম্প্রচার, এমনকি অসভ্যতাও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার সুযোগ পেয়েছে। মানে দিনের শেষে যে মহাকুম্ভের অর্থ হওয়া উচিত ছিল যে ভক্তিভাবের রসে ডুব দেয়া, সেই মহাকুম্ভ যেন ভোটের রসে ডুব দেওয়ার মতো জায়গায় এসে দাঁড়িয়েছে। দুর্ভাগ্য আমাদের। একসময় মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে প্রায় শোনা যেত কলকাতাকে লন্ডন করার কথা। এবার কলকাতায় বাম বিজেপিকে আক্রমণে মমতা বন্দ্যোপাধ্যায়ের অস্ত্র লন্ডন। রেড রোডে ঈদের অনুষ্ঠান থেকে তিনি ধর্ম নিয়ে সরব হলেন। আবার লন্ডনে বক্তৃতা দিতে গিয়ে তাকে যেভাবে প্রশ্নের মুখে পড়তে হয়েছে তা নিয়ে বাম বিজেপিকে একসঙ্গে নিশানাও করলেন। हम एक साथ में जाया कलकत्ता से टिकट खरीद के जाके बोला, हमको पूछा आर यू हिंदू। বৃহস্পতিবার অক্সফোর্ডের কেলক কলেজে বক্তৃতা দেওয়ার সময় মমতা বন্দ্যোপাধ্যায়কে একের পর এক প্রশ্নের মুখে পড়তে হয়। Please raise your voice. This is a democracy. Please raise your voice. I listen. I will listen carefully. Yadavpur University, what have you done? Don't do it, brother. What did you do in Yadavpur University? If you want to make it a political platform, go to Bengal and tell your party to be more strong and more stable. তারপর কলকাতায় ফিরে সোমবারই প্রথম কোনো অনুষ্ঠানে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কেলক কাণ্ড নিয়ে সেখান থেকেই বাম বিজেপিকে একসঙ্গে নিশানা করেন তিনি। दंगा करे कोई आदमी आम जनता नहीं करते हैं, कोई एक पॉलिटिकल पार्टी करते हैं। ये शर्म का बात है, दुख का बात है। जो लाल पार्टी पहले बड़ा बड़ा बात करते थे सेकुलरिज्म का, आज लाल और गेरुआ एक हो गया। होने दो, होने दो, हम लोग रहेगा, हम अकेला ही रहेगा, हम अकेला ही 100 है। এর পাল্টা সুর চড়িয়েছে বামেরা। কলকাতা থেকে একসঙ্গে নাকি বাম রাম সবাই টিকিট কেটে গেছিল, আমি জানি না ওনার সঙ্গেই গেছিল কিনা। ছাত্ররা যারা ছিল তারা ওখানে গবেষণা করে এবং ওনার সঙ্গে অথবা তার একদিন দুদিন আগে যাবার ওদের দরকার হয় না। কি বলেন, কখন কি বলেন তার ঠিক ঠিকানা কিছু থাকে না। অক্সফোর্ডের কেলক কলেজে বক্তৃতা দেওয়ার সময় যাদবপুর থেকে আরজিকর, সিঙ্গুর থেকে হিন্দু, নানা ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে উড়ে আসে একের পর এক প্রশ্ন। Any word for Hindus? Any word for Hindus? Wherever I go,
Mamata ji, any word for Hindus? I am for all. I am for all. I am for Hindu, Muslim, Sikh, Islam. How many Hindu killed? You killed. Mamata ji, how many Hindu got killed here? বিক্ষোভ দেখানোর কথা স্বীকার করে এসএফআই এর ইউকে শাখা। এসএফআই এর তরফে লেখা হয়, অক্সফোর্ডে গিয়ে মিথ্যা ভাষণ দেবেন আর এসএফআই চুপ করে শুনবে, তা হয় না। বিক্ষোভের ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে বিজেপি রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য লেখেন, যখন পশ্চিমবঙ্গের হিন্দুরা আক্রান্ত হচ্ছে তখন সারা বিশ্বের হিন্দু তাদের পাশে দাঁড়াচ্ছে। হিন্দু হিন্দু ভাই ভাই। এই প্রেক্ষিতে কলকাতায় ফিরে ঈদের মঞ্চ থেকে বাম বিজেপিকে একসঙ্গে নিশানা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। हम एक साथ में जाया कलकत्ता से टिकट खरीद के जाके बोला, हमको पूछा आर यू हिंदू? गौरव प्रसाद, आई एम हिंदू, आई एम मुस्लिम, आई एम सिख, आई एम ईसाई, आई एम इंडियन, व्हाट कैन यू डू? क्या चाहते हैं लोग? डिवाइड एंड रूल चाहते हैं, हम नहीं चाहते हैं। এই নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে পাল্টা আক্রমণ শানিয়েছে বিজেপিও। বিজেপির রাজনীতি ধর্ম নিয়ে রাজনীতি নয়। বিজেপির রাজনীতি ধর্ম নিরপেক্ষ রাজনীতি না হলে ধর্ম সাপেক্ষের রাজনীতি। সুতরাং বিজেপি এই সমস্ত ছোটখাটো ব্যাপারে মাথা লাগায় না। আমরা বিশ্বাস করি পশ্চিমবঙ্গে দাঙ্গা হবে না। কেরক কাণ্ড নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যখন বাম বিজেপিকে নিশানা করছেন, তখন এই ঘটনা নিয়ে তৃণমূলের অন্দরেই শুরু হয়েছে চাপানুতো। এই ঘটনার প্রসঙ্গ তুলে দলের একাংশকে নিশানা করেছেন তৃণমূলের আইটি সেলের প্রধান দেবাংশু ভট্টাচার্য, যা নিয়ে পাল্টা মুখ খুলেছেন তৃণমূল সাংসদ সৌগত রায়। বিধানসভা নির্বাচনের 8 মাস বাকি, অন্তত আপনারা মুখ খুলুন। আমি মনে করি না যে এই নিয়ে হইচই করে নামা উচিত। হাতে পোস্টার নিয়ে বিক্ষোভ, একের পর এক প্রশ্ন। হিন্দু থেকে সিঙ্গুর হয়ে আরজিকর, কি নিয়ে প্রশ্ন নেই? লন্ডনের কেলক কলেজে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তৃতার সময় একের পর এক প্রশ্ন ছুড়ে দেয় এসএফআই এর ইউনাইটেড কিংডম শাখার সদস্য ও অন্য বিক্ষোভকারীরা। You kill Amaya. Please raise your voice. This is a democracy. Please raise your voice. I listen. I will listen carefully. Any word for Hindus? কেলক কলেজে বক্তৃতা দেওয়ার সময় এই ঘটনার প্রতিবাদ বাংলার বুকে কিভাবে হওয়া উচিত ছিল, কারা করলেন না, কেন করলেন না, তা নিয়ে তৃণমূলের মধ্যেই মতভেদ স্পষ্ট। তৃণমূলের জনপ্রতিনিধি এবং পদাধিকারীদের একাংশকে নিশানা করেছেন তৃণমূলের আইটি সেলের প্রধান দেবাংশু ভট্টাচার্য। কেলক কাণ্ডে তারা কেন চুপ, এই প্রশ্ন তুলেছেন তিনি। অত্যন্ত ইঙ্গিতপূর্ণভাবে সোশ্যাল মিডিয়ায় দেবাংশু ভট্টাচার্য লিখেছেন, জনপ্রতিনিধি এবং পদাধিকারীদের কাছে অনুরোধ, দয়া করে নেত্রীর অসম্মানের সময় অন্তত মুখ খুলুন। এই নেত্রী এবং দলের অনুমোদনেই আপনি, আমি, আজ কেউ নির্বাচিত সদস্য, কেউ বা বড় পদের অধিকারী। আমরা কজনই লড়বো শুধু? আমরা কজনই মুখ খুলব প্রতিবাদ? আমরাই গালাগাল খাবো? আমাদেরও তো পরিবার আছে, বাড়িতে বুড়ো মা বাবা আছে, আমরাও তো গা বাঁচিয়ে চলতে পারি। গা বাঁচিয়েই যদি চলবেন, তবে পঞ্চায়েতে, পৌরসভায়, বিধানসভায়, লোকসভায় দাঁড়িয়েছিলেন কেন? যে সমস্ত তৃণমূল কর্মী তারা যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের অসম্মান লাঞ্ছনা দেখে তারা যদি কষ্ট না পান, তারা যদি ব্যথিত না হন, তাদের গায়ে রক্ত যদি গরম না হয়, তাহলে আমি মনে করি না তারা তৃণমূল কংগ্রেস কর্মী প্রকৃত অর্থে। সে যত বড়ই নেতা হন না কেন, যত বড়ই জনপ্রতিনিধি হোক না কেন। কিন্তু তৃণমূলের নবীন নেতা দেবাংশু যখন এই ইস্যুতে সরব, তখন তারই দলের প্রবীণ নেতা সৌগত রায়ের গলায় শোনা গেছে উল্টো সুর। আমি মনে করি না যে এই নিয়ে হইচই করে নামা উচিত। মমতা ব্যানার্জির যে স্ট্যাটাস, তাতে এই করে তাকে ছোট করা যাবে না। আমার মনে হচ্ছে যে মমতা ব্যানার্জি নিজেই তো চান না। মমতা ব্যানার্জি যদি ইনস্ট্রাকশন দিতেন, একদিনের নোটিসে সারা জায়গায় বিক্ষোভ হয়ে যেত। উনি তো বলেননি, উনি বললে সবাই রেডি থাকবে। রবিবার এই ইস্যুতেই দলের ছাত্র যুব সদস্যদের একাংশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। আমি খুব একটা হ্যাপি নয় ওদের পারফরমেন্স। আই লেট মি ভেরি অনেস্ট, আই এম নট ভেরি হ্যাপি। দিদিকে কোথাও মানে উল্টো পাল্টা বলেছে বা ইয়ে হয়েছে, আমরা কি দিদির কখন বলবে যে তুমি মুভমেন্ট কর, তার উপর বসে থাকবো, না বক্সি বলবে তার উপর মুভমেন্ট বসে থাকবো? সঙ্গে সঙ্গে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের বিরোধিতা করেন টিএমসিপি রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য। আর এদিন কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যেরই কার্যত পাল্টা দিলেন দেবাংশু। আমরা তৃণমূল ছাত্র পরিষদের তরফ থেকে সারা বাংলার সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে আমরা বিক্ষোভ কর্মসূচি করেছি। এটা আমাদের করা উচিত বলে মনে হয়। তিনি তো আর ছাত্র রাজনীতি করেন না বা যুব রাজনীতি করেন না, তখন আমি বলতে পারতাম তার বয়সটা সেটা হলে যে তিনি ছাত্র সভাপতি বা যুব সভাপতি হতে চাইতেন। বিধানসভা নির্বাচনের 8 মাস বাকি, অন্তত আপনারা মুখ খুলুন। ছোটখাটো মিছিল, মিটিং, দলের কখন নির্দেশ আসবে সেই অপেক্ষা দয়া করে করবেন না।
ইঙ্গিতপূর্ণভাবে দেবাংশু ভট্টাচার্যের এই অবস্থানকে 100% সমর্থন করে তাঁর পাশেই দাঁড়িয়েছেন কুণাল ঘোষ। দেবাংশু যে আবেগ থেকে তার সোশ্যাল মিডিয়ার পোস্টটি করেছে তাকে আমি সম্পূর্ণভাবে সমর্থন করি। মাননীয় মুখ্যমন্ত্রী বারবার বলেছেন যে সোশ্যাল মিডিয়ায় সকলকে সক্রিয় থাকতে হবে। অক্সফোর্ডের ঘটনার পর বাম রামকে সমালোচনা করে, নিন্দা করে, তাদের অপকীর্তিগুলো মনে করিয়ে দিয়ে যারা বিবৃতি দেননি, যারা পোস্ট করেননি, তাদের ভূমিকা নিয়ে সাধারণ কর্মীরাও মর্মাহত এবং প্রশ্ন তোলার অবকাশ আছে। তৃণমূলের অন্দরে মতভেদ স্পষ্ট হতেই কটাক্ষে সুরে বিজেপি নেতা কৌস্তব বাগচি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বলেছেন, নিজের সপক্ষে কথা বলাতে শেষে দেবাংশুকে দিয়ে সমাজ মাধ্যমে পোস্ট করাতে হচ্ছে। কি করুণ অবস্থা হিজাব পরিহিতা হিন্দু ব্রাহ্মণ কন্যার। এগুলো সমস্ত পূর্ব পরিকল্পিত এবং এগুলো সুপরিকল্পিত। পক্ষ বিপক্ষ, তৃণমূল বিপক্ষ তৃণমূল, এ নিয়ে বাংলার মানুষ চিন্তিত না। মানুষ তৃণমূলকে চিনে গেছে। দিদি যদি প্রকৃতপক্ষে অপমান হয়, আজ এখানকার তৃণমূল লোকরা মনে করে হ্যাঁ দিদি প্রকৃতপক্ষে অপমান হয়েছে, তাদেরকে আন্দোলন করার জন্য তাকে দিয়ে বলানো কি দরকার আছে? আন্দোলনটা তো স্বতঃস্ফূর্ত হওয়া উচিত, কারণ তারাও জানে দিদি সেখানটা গিয়ে কেলো করে এসছে, পচা শামুকে পা কেটেছে। আমার বক্তব্য হচ্ছে প্রশ্নগুলো কি ভুল? একটা প্রশ্ন হচ্ছে আপনি চোর, তো চোর সবাই জানে। বলেছে অভয়ার মৃত্যুর জন্য আপনি দায়ী, এভিডেন্স ডেস্ট্রয় তো আপনি করেছেন, 10 লক্ষ টাকা ঘুষ দিতে চেয়েছিলেন পরিবারে, এটা কি ভুল? আরেকজন বলেছে আপনি হিন্দু নিধন করছেন, এটাও কি ভুল? প্রশ্নগুলো সঠিক, কে করেছে আমি জানি না, আমি তাদের চিনি না, প্রশ্নকর্তার আইডেন্টিটি আমি জানি না। প্রশ্ন যেগুলো শুনেছি মিডিয়াতে, 3টে প্রশ্নই ঠিক। কিন্তু কেলক কলেজে মুখ্যমন্ত্রীর অনুষ্ঠানে যে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়, তার প্রতিবাদের ধরন কি হওয়া উচিত ছিল, কাদের করা উচিত ছিল, কারা করেননি, কেন করেননি, এই নিয়ে কি তৃণমূলের অন্দরে আদৌ মতভেদ আছে, নাকি বিশেষ কোনো রাজনৈতিক উদ্দেশ্যে এই মতভেদকে প্রকাশ্যে আনা হচ্ছে, তা নিয়েও প্রশ্ন রয়েছে রাজনৈতিক বিশেষজ্ঞদের মনে। যে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে হবে সেই নিয়ে আলোচনা আরও সামনে না নিয়ে এসে তৃণমূল কংগ্রেস কি চাইছে যে একটু পেছন ফিরে তাকিয়ে গত যে কেলক কলেজের যে বিষয়, সেই বিষয়টি আরও কয়েকদিন চলুক এবং যার ফলে পশ্চিমবঙ্গের যে সাম্প্রদায়িক বিষয়গুলো নিয়ে আলোচনা, সেই বিষয়টিকে এড়িয়ে যাওয়া যায়। তার নিরিখে তৃণমূল কংগ্রেসের যে বিভিন্ন অংশ, তাদের যে প্রতিক্রিয়া, সেই প্রতিক্রিয়া একটি দ্বান্দ্বিক পরিস্থিতি তাদের দলের মধ্যে তৈরি করছে কিনা, এই নিয়ে যেমন প্রশ্ন আছে, তেমনই এই দ্বান্দ্বিক পরিস্থিতি সৃষ্টি করাটা সত্যিই উঠে আসছে নাকি এটি একেবারেই তাদের রাজনৈতিক কৌশল, এই নিয়েও আগামী দিনে প্রশ্ন থাকবে। কেলক কলেজের অনুষ্ঠান ঘিরে বিতর্কের মধ্যেই এখন বঙ্গ রাজনীতির মূল বিষয় হলো ধর্ম, হিন্দু মুসলমানের রাজনীতি। কেউ ঈদের অনুষ্ঠানে যাচ্ছেন, কেউ রামনবমী যজ্ঞ করছেন। বছর ঘুরলেই বিধানসভা ভোট, তাই সবার মন এখন ধর্ম করছে। রামনবমী পালন ঘিরে ইতিমধ্যেই প্রস্তুতি নিয়ে ফেলেছে গেরুয়া শিবির। তার মধ্যেই কলকাতার রাস্তায় দেখা গেল এই ছবি। ব্যানারের একদিকে নরেন্দ্র মোদীর ছবি, আরেকদিকে ভগবান রামের, ঠিক তার নিচে গেরুয়া পাগড়ি পরা শুভেন্দু অধিকারীর ছবি। ব্যানারের ঠিক মাঝে ছবি রয়েছে অযোধ্যার রাম মন্দিরের, তাতে লেখা রামনবমী পালন করুন। অর্থাৎ এক ব্যানারে ভগবান রাম, নরেন্দ্র মোদী আর শুভেন্দু অধিকারী। সেন্ট্রাল অ্যাভিনিউ থেকে শ্যামবাজার, ডোরিনা ক্রসিং থেকে শোভাবাজার রামনবমী পালন করার আহ্বান জানিয়ে এমনই ব্যানারে 6 লাভ মধ্য ও উত্তর কলকাতার বিস্তীর্ণ অঞ্চল। শহর জুড়ে রামনবমীর ফ্লেক্স এবং হোর্ডিং, ধর্মতলা থেকে শ্যামবাজার সর্বত্র এই হোর্ডিং দেওয়া হয়েছে এবং তাতে লেখা রয়েছে রামনবমী পালন করুন। একদিকে নরেন্দ্র মোদীর ছবি, তার নিচে শুভেন্দু অধিকারীর ছবি, আরেকদিকে শ্রীরামচন্দ্রের ছবি, মাঝখানে রয়েছে অযোধ্যা রাম মন্দিরের চিত্র এবং নিচে লেখা রয়েছে শুভেন্দু অধিকারী, সভাপতি, শ্রী শ্রী সংখ্যানন্দ জগন্নাথ মন্দির, মেছেদা, পূর্ব মেদিনীপুর। আহ্বায়ক এখানে শুভেন্দু অধিকারী। ব্যানারের নিচে জলজল করছে তারই নাম, তবে বিরোধী দলনেতা হিসেবে নয়। পূর্ব মেদিনীপুরের মেছেদার শ্রী শ্রী সংখ্যানন্দ জগন্নাথ মন্দিরের সভাপতি হিসেবে রামনবমী পালনের আহ্বান জানিয়েছেন তিনি।
আমরা এই মুহূর্তে রয়েছি সেন্ট্রাল এভিনিউতে, যেখানে সেন্ট্রাল এভিনিউর একাধিক জায়গাতে কিন্তু এভাবেই পোস্টার পড়েছে। দেখা যাচ্ছে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি, তার ঠিক নিচে রয়েছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ছবি রয়েছে, এবং রামনবমীর এই পোস্টার যা কিনা শ্রী শঙ্খানন্দ জগন্নাথ মন্দির, যা কিনা মেচেদা পূর্ব মেদিনীপুরের তরফে এই পোস্টার কিন্তু পড়েছে বিভিন্ন জায়গাতে, যেখানে শুভেন্দু অধিকারীর ছবি একমাত্র রয়েছে। এবং এই ধরনের পোস্টারই কিন্তু উত্তর কলকাতা তো ধর্মতলা থেকে শুরু করে শ্যামবাজারে, পাঁচমাথা মোড়ে বিভিন্ন জায়গাতে এভাবেই কিন্তু পোস্টার পড়েছে। রামনবমীর এক সপ্তাহ আগেই এই ব্যানার ঘিরে চড়তে শুরু করেছে রাজনীতির পারদ। অবাক হবার কি আছে, মানে শুভেন্দু অধিকারী কি হিন্দু নয়? শুভেন্দু অধিকারী রাজনীতি করেন, তো রাজনীতি করেন মানে তিনি কি মানুষ নন? তো মমতা ব্যানার্জিরও তো চারদিকে পোস্টার পড়েছে যে ঈদ করুন, রোজা করুন, রোজা না করে ইফতার করুন। সেটা তো মমতা ব্যানার্জিরও তো গাদা গাদা ছবি বেরিয়েছে। রামনবমী পালনের আহ্বান জানিয়ে নরেন্দ্র মোদী ও শুভেন্দু অধিকারীর ছবি দেওয়া ব্যানার ঘিরে চাপানুতরের মাঝেই রামনবমীর মাহাত্ম্য নিয়ে চর্চায় জড়িয়েছেন অতীন ঘোষ ও সুকান্ত মজুমদার। শুভেন্দু না রামনবমীর প্রকৃত অর্থটা জানে না। মূল আরাধনাটা রামনবমীর হচ্ছে মা দুর্গার আরাধনা, মা মহামায়া আদ্যাশক্তির আরাধনা। এটা আমাদের ঐতিহ্য, এটা সংস্কৃতি, হাজার হাজার বছর ধরে এটা হয়ে আসছে। এরা এই রামের ছবি দিয়ে, নিজেদের ছবি দিয়ে একটা সাম্প্রদায়িক সম্প্রীতির বাতাবরণকে নষ্ট করার চেষ্টা করে, রাজনৈতিক বিভাজন করে, ভোটের বিভাজন করিয়ে রাজনৈতিক ফায়দা লোটার চেষ্টা, এটা অত্যন্ত ঘৃণ্য আচরণ। দেখুন, অতীন ঘোষ সাহেব কতটা হিন্দু ধর্ম জানেন আমি তো জানি না। হিন্দুরা যেভাবে রামকে পুজো করতে চায় সেইভাবেই করবে। অতীন ঘোষ কে তুমি বাবা? কোন তুমি নগরপাল? কোন তুমি হরিদাস পাল? খাস কলকাতায় রামনবমী পালনের আহ্বান জানিয়ে ব্যানার, যাতে বড় করে রয়েছে স্বয়ং নরেন্দ্র মোদীর ছবি। কিন্তু বঙ্গ বিজেপির নেতাদের মধ্যে ব্যানারে শুধু শুভেন্দু অধিকারীর মুখ কেন, এই নিয়েও শোনা যাচ্ছে নানান কানাঘুষো। একটা রামের ছবি আর পাশে একটা হনুমানের ছবি। হনুমানটা কে সাজবে? যে শুভেন্দু হনুমান হবে, না দিলীপ ঘোষ হনুমান হবে, না সুকান্ত হনুমান হবে, এইটা নিয়ে আবার ডিসপিউট। রামনবমীর পোস্টারে যে গোষ্ঠীবাজি, রামের ছবি দিল্লির কোন নেতার মুখ বসিয়ে দিল, কিন্তু হনুমানের ছবিটা কে দেবে? এই হনুমান হওয়া নিয়ে একটা কম্পিটিশন শুরু হয়েছে। বাকি নেতারা কোথায় আমি জানি না, নরেন্দ্র মোদী এবং শুভেন্দু অধিকারী মিলিয়ে বাকি তৃণমূলের নেতাদের উজ্জ্ব রেখে অথবা পাশে রেখে পালন করতে চাইছেন রামনবমী। রামনবমী কি একটা মানুষের নিজস্ব উৎসব নাকি রাজনীতির উৎসব? রামের জন্য না, নরেন্দ্র মোদী আর শুভেন্দুর জন্য রামনবমী। রামনবমীর ব্যানারের মুখ নিয়ে এই আক্রমণের পাল্টা জবাব দিয়েছেন শুভেন্দু অধিকারী। ওটা রাজনৈতিক পোস্টার নয়। আমি অনেক মন্দিরের সভাপতি, শঙ্খানন্দ মন্দিরের সভাপতি। মন্দিরের তহবিল থেকে আমরা ব্যানার বানিয়েছি। গোটা পৃথিবীর হৃদয়, হিন্দু হৃদয় সম্রাট, যিনি প্রধানমন্ত্রী না হলে রাম মন্দির হতো না, তাই হিন্দু হৃদয় সম্রাট নরেন্দ্র মোদীজির ছবি আমরা দিয়েছি। আর আমি মন্দির কমিটির সভাপতি হিসেবে আমার শুভেচ্ছা আছে। বিধানসভা ভোটের আগে রাজ্য জুড়ে মাথাচাড়া দিয়েছে ধর্ম। রাজনীতির সিলেবাসে প্রায় স্থায়ী জায়গা করে নিচ্ছে হিন্দু মুসলমানের মতো শব্দগুলো। রামনবমীর আগে যখন হিন্দুত্বের পোস্টার ব্যানারে ছেয়ে গিয়েছে মধ্য ও উত্তর কলকাতার বিস্তীর্ণ অঞ্চল, পোস্টারে ভগবান রামের সঙ্গে নরেন্দ্র মোদী ও শুভেন্দু অধিকারীর ছবি ঘিরে যখন নানা মহলে বিতর্ক, ধর্ম রাজনীতি যখন মিলেমিশে এক, তারই মধ্যে এবার নতুন করে পশ্চিম বর্ধমানের দুর্গাপুরের চণ্ডীদাস বাজারে দেখা গেল হিন্দুত্বের বার্তা নিয়ে ফ্লেক্স। তাতে লেখা হিন্দু হিন্দু ভাই ভাই, 2026-এ বিজেপিকে চাই। তবে আশ্চর্যজনকভাবে রবিবার রাতে ফ্লেক্স লাগানো হলেও সোমবার সূর্যের আলো ফুটতেই এলাকা থেকে উধাও সেসব। দুর্গাপুরের চণ্ডীদাস বাজারের এই যে গোলাই, সেই গোলাইয়ের মধ্যেই গতকাল রাত্রেবেলায় কেউ বা কারা পোস্টার লাগায়। এই জায়গায় হিন্দু হিন্দু ভাই ভাই সেই পোস্টার লাগানো হয়, যদিও সকালে দেখা যাচ্ছে সেই পোস্টার নেই। কারা লাগালো সেই পোস্টার বা কারাই বা খুলে নিল সেটা নিয়ে কিন্তু পরিষ্কার নয়। যদিও এই ঘটনাকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক, কিন্তু কারা লাগালো বা কারা খুলে নিল সেই নিয়ে কিন্তু পুলিশও ইতিমধ্যেই ঘটনার খোঁজ খবর নেওয়া শুরু করেছে। গোটা ঘটনায় রাজনৈতিক চাপানুতোর শুরু। বিজেপির দাবি তৃণমূলের হাত থেকে পরিত্রাণ পেতেই ফ্লেক্স ছড়িয়েছে সাধারণ মানুষ। তৃণমূলের দুষ্কৃতীরা ভয় পাচ্ছেন। এই সারা বাংলায় আগুন জ্বলছে, হিন্দুরা ঐক্যবদ্ধ হচ্ছে, হিন্দুরা রাস্তা নামছে। সাধারণ হিন্দুরা মার খাবে নাকি? মানুষ আজকে রাস্তায় নেমেছে, এই মানুষই তারা পোস্টার দিচ্ছে। আমরা তো বলছি, মানুষও বলছে। ধর্মের নামে ফুসুরি দিয়ে তৃণমূল কংগ্রেসকে থামানো যায় না। যদি ক্ষমতা থাকে, রাতের অন্ধকারে নয়, সকালে বিজেপিকে বলছি লাগিয়ে দেখাক।
একটা জিনিস আমরা মনে করি, আমরা হিন্দুকেও চাই, আমরা মুসলিমের চাই, আমরা ধর্মের নামে তৃণমূল কংগ্রেস সুরসুরি দিতে চাই না। সব কিছু গ্রাস করে নেওয়ার একটা অদ্ভুত মানসিকতা তথাগত রায় থেকে রাহুল সিনহা পর্যন্ত প্রত্যেকের মধ্যে প্রত্যক্ষ করলাম। এটা খুব দুর্ভাগ্যের। এটা স্বামী বিবেকানন্দকে তো গ্রাস করে নিয়েছেন। নরেন্দ্রনাথ বলে উনি বোধহয় ভাবলেন, পরের অংশটা মানুষ জানে না। যা পরবর্তীকালে এই যে স্বামী বিবেকানন্দের কথাটা একটু আগে সুমনদা বলে দিয়েছিলেন, বাকি কথাটা বলি। শিকাগোর ধর্ম সম্মেলনে তিনি পরে যে কথাটা বলেছিলেন, যে ধর্মের পবিত্র সংস্কৃত ভাষায় এক্সক্লুশন শব্দটি অনুবাদ করা যায় না, আমি সেই ধর্মভুক্ত বলে গর্ব অনুভব করি। এই কথাটা আপনাকে বুঝতে হবে। স্বামী বিবেকানন্দের পাঠ রামকৃষ্ণ মিশনের কাছ থেকে আমরা নেব। কোনো বিজেপি নেতা, সে প্রধানমন্ত্রী হতে পারেন, সে প্রাক্তন রাজ্যপাল হতে পারেন, বা প্রাক্তন বিজেপি সভাপতি হতে পারেন, তাদের কাছ থেকে বিবেকানন্দ রামকৃষ্ণের শিক্ষা আমরা কোনোভাবেই নেব না। এবং সবথেকে দুর্ভাগ্যের যেটা, যে কুম্ভ সম্পর্কে ওই ধরনের বক্তব্য তিনি পেশ করলেন। আমরা ছোটোবেলায় শুনেছিলাম শ্মশান বৈরাগ্য শব্দটা, যে যখন আমরা কোনো পরিজন মারা গেলে, আত্মীয় পরিজন মারা গেলে, প্রতিবেশী মারা গেলে, আমরা যখন তাকে দাহ করার জন্য শ্মশানে যেতাম, অন্তত ওই 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টার জন্যে মানুষের মনে একটা শোকের ভাব উদ্ভব হতো। দুর্ভাগ্যের কথা যে যোগী আদিত্যনাথ, যিনি পড়ে থাকেন গেরুয়া, তিনি প্রকাশ্যে সেই ধরনের সেই কুম্ভের যে পদপিষ্টের ঘটনা, যেটা তার সম্পূর্ণ গাফিলতি, উত্তরপ্রদেশ প্রশাসনের প্রধান হিসেবে যে গাফিলতির দায়টা তাকে নিতে হবে, তিনি সেটা পরিষ্কারভাবে অস্বীকার করে গেলেন। দুর্ভাগ্যের কথা, কুম্ভে যারা মারা গেলেন প্রায় 60 জন মতো, আরও সংখ্যা বেশি হতে পারে, তারা প্রত্যেকেই হিন্দু ছিলেন। তাই হিন্দুদের সম্পর্কে, হিন্দুদের মৃত্যু সম্পর্কে কতটা উদাসীনতা তাদের মধ্যে কাজ করে, সেটা কিন্তু দিনের আলোর মতো পরিষ্কার। বিখ্যাত ঐতিহাসিক রমিলা থাপার তিনি বলেছিলেন যে ইতিহাসকে ভুলভাবে ব্যবহার করলে তা জনগণের মধ্যে বিদ্বেষ ছড়ানোর মাধ্যম হয়ে ওঠে। আমরা দেখছি যে 2014 সালে যখন নরেন্দ্র মোদী ক্ষমতায় এলেন, বিশ্ব হিন্দু পরিষদের মঞ্চ থেকে উচ্চারিত হয়েছিল যে তরাইনের যুদ্ধের 800 বছর পর একজন হিন্দু হৃদয় সম্রাট ভারতবর্ষে আবির্ভূত হয়েছেন। তরাইনের যুদ্ধের কথা ইতিহাসের ছাত্র ছাড়া আমার মনে হয় অধিকাংশ মানুষই ভুলে গেছে। 1191 1192 সালের দুটো যুদ্ধ। সেই যুদ্ধের পরে 800 বছর পরে মোদীকে রিলেট করা হচ্ছে, নরেন্দ্র মোদীকে নতুন সম্রাট। ফলে খুব স্বাভাবিকভাবে ইতিহাসকে নিয়ে যে ছেলে খেলা করবেন, সেটা দিনের আলোর মতো পরিষ্কার। সেটা ঔরঙ্গজেব হতে পারেন, টিপু সুলতান হতে পারেন, শিবাজি হতে পারেন। বর্তমানে ছাওয়া বলে একটা বই বাজারে এসছে, যেখানে শিবাজির পুত্র শম্ভুজিকে দেখিয়ে ঔরঙ্গজেবের প্রতি আরও বেশি করে বিদ্বেষ বপনের চেষ্টা হচ্ছে। আপনারা জানেন যে 1893 সালে স্বামী বিবেকানন্দ শিকাগোর সম্মেলনে যে কথাটা বলেছিলেন, ঠিক একই কথা পরবর্তীকালে জাতির জনক মহাত্মা গান্ধী বলেছিলেন যে নো কালচার ক্যান লিভ ইফ হি অ্যাটেম্পটস টু বি এক্সক্লুসিভ। অর্থাৎ সমাজবাদী সুদীপ্ত কবিরাজ, তার বক্তব্য ছিল একই, রাজনৈতিক হিন্দুত্ববাদীরা সাধারণ অর্থে হিন্দু ধর্মের পক্ষে নন, হিন্দুত্বের পক্ষে। হিন্দু ধর্ম সত্যি সহস্র বছরের, আর হিন্দুত্ব 100 বছর আগে সাভারকারের নব আবিষ্কার। এটা সুদীপ্ত কবিরাজের কথা। তাই আসলে উন্নয়নের জন্য যুদ্ধ নয়, আমাদের বরং এই 21 শতকে যুদ্ধ করতে হচ্ছে পোস্ট ট্রুথ বা উত্তর সত্যের বিরুদ্ধে। আমরা কেন এই অনুষ্ঠান করেছি? আমরা সমস্ত ধর্মের প্রতি সমান শ্রদ্ধাশীল। শ্রীরামকৃষ্ণ এবং বিবেকানন্দের পরধর্ম সহিষ্ণুতার যে নীতি, তাতে আমরা একেবারে গভীরভাবে বিশ্বাস করি। কিন্তু পাশাপাশি আমরা বিশ্বাস করি যে শাসক, রাজ্যের, কেন্দ্রের, যে কোনো রাজ্যের, তারা কখনো এক ধর্মের প্রতি পক্ষপাতিত্ব দেখাতে পারেন না। আমরা বিশ্বাস করি যে রাজধর্মের পরিপন্থী হচ্ছে কেন্দ্রের শাসক বা রাজ্যের শাসক, তিনি যদি কোনো একটা বিশেষ ধর্মের প্রতি পক্ষপাতিত্ব করেন। তাই দেশের প্রধানমন্ত্রী যখন পোশাকেই নাগরিকদের ধর্মীয় পরিচিতি খুঁজে পান, কিংবা 2019 সালে লোকসভা ভোটের ফল বেরোনোর পর এ রাজ্যের মুখ্যমন্ত্রী বলেন যে গরু দুধ দেয় তার লাথি খাওয়া উচিত, সব ক্ষেত্রেই আমাদের তীব্র আপত্তি থাকে। আমরা একদিকে রেড রোডের ঈদের নামাজ থেকে মুখ্যমন্ত্রীর রাজনৈতিক বার্তা দেওয়ার নিন্দা করেছি, আবার প্রশ্ন তুলেছি যে কেন মুখ্যমন্ত্রী নিজে মনে করিয়ে দেবেন যে তিনি ব্রাহ্মণ পরিবারের মেয়ে এবং তার বাবার কাছে চণ্ডীপাঠ শিখেছেন।
কিন্তু আসল প্রশ্ন, কোনো সরকারের কোনো ধরনের ধর্মীয় তোষণের ফলে আদৌ কি সংখ্যালঘু উন্নয়ন হয়? মুখ্যমন্ত্রী শপথ নেওয়ার মাত্র 5 মাসের মাথায় মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন কোট আনকোট, ইস্তেহারে সংখ্যালঘুদের ব্যাপারে যেসব অঙ্গীকার ছিল তার 90% করে দিয়েছি। অথচ তার প্রায় 5 বছর পর 2016 সালে প্রতিচি ট্রাস্ট এবং স্ল্যাব গাইডেন্স গিল্ডের যৌথ সমীক্ষা রিপোর্ট সম্পূর্ণ অন্য ছবি তুলে ধরেছিল। সেই রিপোর্ট প্রকাশের অনুষ্ঠানে নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন লিখিত বিবৃতি দিয়ে বলেন, রিপোর্টে যেটা উল্লেখযোগ্যভাবে উঠে এসেছে তা হলো পশ্চিমবঙ্গের গরিব ও বঞ্চিতদের মধ্যে একটা বড় অংশই মুসলিম। জীবনযাত্রার মানের নিরিখে তারা অসামঞ্জস্যপূর্ণভাবে বেশি গরিব ও বঞ্চিত। এই রিপোর্ট বলেছিল যে 6 থেকে 14 বছর বয়সী 15% মুসলিম ছেলেমেয়ে স্কুলেই যায় না। গ্রামীণ এলাকায় 80% মুসলিম পরিবারের মাসিক আয় 5,000 টাকা বা তার কম। ভাবুন, আমি জানি না গত 8 বছরে এই ছবিটা কতটা পাল্টেছে, কিন্তু প্রশ্নটা হলো সংখ্যালঘুদের নিয়ে তোষণের রাজনীতি আর সেই রাজনীতির টানাটানিতে আদৌ কি তাদের উন্নয়ন হয়, তাদের জীবনযাত্রা পাল্টায়? এই প্রশ্ন আমাদের থাকবেই। অবাক হয়ে শুনছিলাম তৃণমূল আর বিজেপির কথা, কি দারুণ বলছে। প্রায় 2 ঘন্টার এই বক্তৃতাতে আপনারা এখানে যারা বসে আছেন বা টেলিভিশনের মাধ্যমে যারা আমাদের কথা শুনছেন, কোথাও শুনেছেন 11 কোটি মানুষের যে সরকার 11 কোটি মানুষের হয়ে কাজ করছে পশ্চিমবাংলায়, তার নাম তৃণমূল কংগ্রেস। আর প্রায় 2 কোটি মানুষ যাদেরকে ভোট দিয়েছে বিরোধী দল হিসেবে সরকারের ভুল ভ্রান্তি ধরিয়ে দেওয়ার জন্য, তারা বেশ তিলক কেটে সামনে চলে গেছে, আর কেউ আবার হিজাব টিজাব পরে ভোট টোট চাইতে বেরিয়ে পড়ে আর কি। তো দুদলই সমান প্রতিযোগিতা শুরু করেছে। অথচ এই ফাঁকে একটা চালাকি করে ফেলছে, সেই চালাকিটা কেউ ধরতে পারছে না সুমন। এই রাজ্যে এবারে পশ্চিমবঙ্গে 15%, মানে 15 বছর থেকে 29 বছর বয়স পর্যন্ত যে বয়সে মানুষের কাজ পাওয়া দরকার, সেটা হিন্দু হতে পারে, মুসলমান হতে পারে, খ্রিস্টান হতে পারে, জৈন হতে পারে, শিখ হতে পারে, সেই বেকার সংখ্যাটা বাড়তে 16.2 মানে 16.2% গেছে। অথচ তিলকধারী যারা দাঁড়িয়ে আমি সনাতনী হিন্দু, আরেকজন বলছে আমি তোমার থেকে বড় হিন্দু, আমি তো আরও বড় হিন্দু, মাথার সামনে শিব মন্দির নিয়ে শুই, আর আমি হচ্ছি ব্রাহ্মণ সন্তান, আমাকে শেখাচ্ছে হিন্দুত্বের কথা। তো তার রাজ্যে এত বেকার, যারা ধরবে বিধানসভায় তারাও চালাকি করছে, আর যারা এটাকে অ্যাড্রেস করছে না তারাও চালাকি করছে। আর মধ্যিখান থেকে মানুষের ইস্যুগুলো যে কবর খোঁড়া হচ্ছে, সে কবরে 2টো দল মিলিতভাবে মাটি চাপা দিচ্ছে। এই যে তথাগত বাবুরা বসে আছেন না এখানে, তথাগত বাবু আর রাহুল বাবুরা, আর ওদিকে তৃণমূলের বন্ধুরা, এরা হচ্ছে এই RSSের বিশ্ববিদ্যালয়ে নাগপুরে পড়া ডিস্ট্যান্স লার্নিংয়ের ছাত্রছাত্রী। এই কুম্ভমেলায় হারিয়ে যাওয়া 2 ভাই বোন, যেখানে একজন মোদি, দেখবেন এতক্ষণ আলোচনা হচ্ছে শুধু কুম্ভমেলা, মানে কুম্ভমেলা ছাড়া আর কারো খিদে পায় না। অবাক বিষয়, এই বাংলা চলবে? এই বাংলা দেখেছিল পশ্চিমবাংলার এই কৃষ্টি সংস্কৃতির বাংলা? বিরোধী দলনেতা, আপনি ভাবুন, কুম্ভ মেলায় বিরোধী দলনেতা গেছে, তো যাক না, তাকে প্রায়োরিটাইজ করছে কে? তৃণমূলের মুখপাত্র, তিনি বলছেন এই কতটা ডুব মারলো, কয় ইঞ্চি ডুব মারলে ঠিক ভালো পূর্ণ হলো। মানে কত বড় হিন্দু ও, হিন্দু নয়, মানে 6 ইঞ্চি একটু ডুব মারলে একটু ভালো হিন্দু হতে পারতো। আরে বাবা, তোমার রাজ্যটা দেনায় ডুবে যাচ্ছে, সেদিকে নজর দাও। বিরোধী দলনেতা কতটা কুম্ভের জলে ডুবলো সেটা বড় ইস্যু নয়। এইটা হচ্ছে পশ্চিমবাংলা। ওরা ধর্ম নিয়ে কথা বলবে আর ধর্মের হাওয়া দেবে, এরা ধর্মের হাওয়া দেবে, আর ধর্মে লড়ো, আর মানুষের অধিকার সুপ্রতিষ্ঠিত হবে না। দেখুন, ধর্মের হাওয়া থেকে কংগ্রেস কি সম্পূর্ণ বিযুক্ত? দেখুন, সৌম্য বলতেই পারত, বলেনি অবশ্য, যে সোমনাথ মন্দিরের উদ্বোধন নিয়ে রাষ্ট্রপতি রাজেন্দ্র প্রসাদের সঙ্গে ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুর সেই পরের পর চিঠি এবং সেই বিরোধ প্রমাণ করে যে কংগ্রেস ধর্মের সঙ্গে রাজনীতিতে মেশানোর কতটা বিপক্ষে ছিল।
কিন্তু এর পাশাপাশি এটা ঐতিহাসিক সত্য যে রাজীব গান্ধী প্রধানমন্ত্রীত্বের আমলে ভোট ব্যাংকের রাজনীতির স্বার্থে জওহরলাল নেহরু সেই কংগ্রেসই সরাসরি এই প্রতিযোগিতামূলক সাম্প্রদায়িকতার মধ্যে ঢুকে পড়ে। যে রাজীব গান্ধী আমি দেখছিলাম 1985 সালে ব্রিটিশ মিডিয়ার সামনে বলেছিলেন যে তিনি ঈশ্বরে বিশ্বাসই করেন না, সেই রাজীব গান্ধী শাহবানু মামলার রায় বদলে দিয়ে সংসদে আইন পাশ করান। এর ফলে কংগ্রেসের গায়ে মুসলিম তোষণের অভিযোগ একেবারে গভীরভাবে সেঁটে গেল। আবার সেই অভিযোগ ঘোচাতেই 1989 সালে লোকসভা ভোটের ঠিক আগে রাজীব গান্ধী পাল্টা হিন্দু তাস খেললেন। কি করলেন? অযোধ্যায় বাবরি মসজিদের তালা খুলে রামলালার পুজোর ব্যবস্থা করে দিলেন। এবার অতীত থেকে বর্তমানে আসি, মানে সৌম্যর এখনকার নেতা রাহুল গান্ধী হিন্দু ভোট টানতে কখনো কর্ণাটক, কখনো রাজস্থান, কখনো তেলেঙ্গানায় গিয়ে মন্দিরে মন্দিরে যা দৌড়ন তাতে প্রায় ওই ভিডিও গেমসের টেম্পল রানের কথা মনে পড়ে যায়। আবার কখনো কখনো নিজের ব্রাহ্মণত্ব প্রমাণে পৈতে প্রদর্শন করেন। সুতরাং ভোট বড় বালাই এবং কংগ্রেসের মতো দলও সুবিধে মতো জওহরলাল নেহরুর ধর্মনিরপেক্ষতার উল্টো পথে বহুবার হেঁটেছে এবং ভোট ব্যাংকের স্বার্থে হেঁটেছে। ইতিহাস তার সাক্ষী। পোস্টার ঘিরে বিতর্কের মধ্যেই সোমবার নদিয়ার বিননগরে যান শুভেন্দু অধিকারী। সেখানে তাঁর গলায় শোনা যায় নাম সংকীর্তন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে গৌরতায় প্রেমানন্দে হরি হরি গৌরতায় প্রেমানন্দে হরি হরি গৌরতায় প্রেমানন্দে হরি হরি ধর্ম কি রবিবার রামনবমী, তার আগে শ্রী শ্রী রামনবমী উপলক্ষে সঙ্গীতময় শ্রীমদ্ ভাগবত সপ্তাহ প্রেম ভক্তি যজ্ঞে অংশ নিলেন। রামের নামে তুললেন স্লোগান, মাথায় নিলেন শ্রীমদ্ ভাগবত গীতা। জয় জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় জয় শ্রীরাম শ্যামল রামচন্দ্র কি শ্যামল রামচন্দ্র কি শ্যামল রামচন্দ্র কি জাগো হিন্দু 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 সনাতনের জয় হোক। গাইলেন গান, ঠাকুরের প্রতি অর্ঘ্য শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে গৌরতায় প্রেমানন্দে হরি হরি গৌরতায় প্রেমানন্দে হরি হরি। যেভাবে সনাতন ধর্ম সনাতনীদের উপরে আঘাত এসে পড়ছে, জাগো হিন্দু জাগো হিন্দু জাগো হিন্দু সনাতনের জয় হোক। সবাইকে অনুরোধ করব শঙ্খ বাজানো, দীপদান, একাদশী পূর্ণিমা অমাবস্যা পালন করা, ঘরে ঘরে তুলসী স্থাপন, গুরুকুল চালু করা, গোশালা চালু করা, ভারতীয় সংস্কৃতি সনাতন সংস্কৃতিকে ফিরিয়ে আনতেই হবে। শুভেন্দু অধিকারীকে বলবো, প্রভু রাম আমাদের সকলের আরাধ্য, আমরা প্রভু রামের পুজো সকলেই করি, প্রভু রামকে সম্মান আমরা সকলেই করি, কিন্তু প্রভু রামকে নিয়ে আমরা রাজনীতি করি না। যে শুভেন্দু অধিকারী কিছু বছর আগে মাথায় টুপি পরে দুহাত তুলে ইফতার করত, ঈদ পালন করত, এই রকম ভণ্ড সনাতনীর মুখ থেকে আমরা হিন্দু ধর্মের জ্ঞান শুনতে চাই না, কোনো হিন্দুও শুনতে চায় না। কেউ রামনবমী উপলক্ষে 1 কোটি লোককে রাস্তা নামানোর লক্ষ্য নিয়েছেন, কেউ বলছেন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রামনবমী পালন করবেন, কেউ হামলার আশঙ্কা করছেন, আবার কেউ প্রত্যাঘাতের হুঁশিয়ারি দিচ্ছেন। রামনবমী পালন ঘিরে বঙ্গ রাজনীতিতে উত্তেজনার পারদ ক্রমেই চড়ছে। এই আবহে হামলা হলে পাল্টা প্রতিশোধের হুঁশিয়ারি দিয়েছেন ফালাকাটার বিজেপি বিধায়ক। আইন শৃঙ্খলা ব্যাহত হওয়ার কোনো প্রশ্নই নেই যদি অন্য কেউ অযাচিতভাবে রামনবমীর মিছিলের উপরে আক্রমণ না করে। যদি করতে আসে, সাধারণ মানুষ যারা রামনবমীর মিছিলে হাঁটবে তারা কেউ ছেড়ে কথা বলবে না। নিঃসন্দেহে আমরা প্রতিহত করব, আত্মরক্ষার সঙ্গে সঙ্গে আমাকে প্রতিহত করতে হবে, এবং তারপরেও যদি প্রবল পরাক্রমী হয় তাহলে প্রতিশোধের দিকে আমাদের যেতে হবে।
রবিবারের পর সোমবারও বিজেপি বিধায়কের গলায় এক সুর। 6 তারিখের আমাদের মিছিল হবে, মিছিলে বাধা এলে বাধা অতিক্রম করে সনাতনী হিন্দু সমাজ এগিয়ে যাবে। বিজেপি রাজ্য সভাপতির গলাতেও শোনা গেছে হুঁশিয়ারি। হিন্দু সমাজ অত্যাচারিত হতে হতে বাংলায় দেয়ালে পিঠ ঠেকে গেছে। আমার মনে হয় হিন্দুদের রিটালিয়েট করা অর্থাৎ প্রত্যাঘাত করার সময় এসে গেছে। না হলে আগামী দিনে হিন্দুদের অস্তিত্বই পশ্চিমবঙ্গে বাঁচানো মুশকিল হয়ে যাবে। হিন্দু সমাজ হাজার হাজার বছর ধরে রামনবমী বা তাদের অন্যান্য ধর্মীয় অনুষ্ঠান করে আসছে, তাতে বাধার সম্মুখীন হলে হিন্দু সমাজ নিজের রাস্তা খুঁজে নেয় এবং বিজেপির সাথে থাকবে। আরএসএস এর ছাত্র সংগঠন এবিভিপি আবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের ভিতরে রামনবমী পালনের হুঁশিয়ারি দিয়েছে। আমরা প্রত্যাশা রাখি যাদবপুরেও রামনবমী আমরা করব। রামনবমী করার জন্য আমরা প্রচেষ্টা করছি এবং ক্যাম্পাসের ভেতরেই রামনবমী হবে। যদি কারো মনে হয় সেক্ষেত্রে আটকে দেখাবে, বাধা আসলে প্রতিহত হবে। পাল্টা হুঙ্কার ছেড়েছে এসএফআই। রামনবমী পালন নিয়ে কোনো সমস্যাই নেই, কিন্তু এর আগেও রামনবমী ঘটনার সময় আমরা দেখেছি এবং এছাড়াও 22 জানুয়ারিতে রাম মন্দির উদ্বোধনের ঘটনা কেন্দ্র করেও দেখেছি যে বিশ্ববিদ্যালয়ে এবিপির গুন্ডারা ঢুকে বিভিন্ন রকম বিশৃঙ্খলা সৃষ্টি করে, একাধিক স্টুডেন্টকে আহত হতে হয়। এবং আমি আশা করছি গতবারের ঘটনার পর থেকে এবিপি এরকম একটা ধর্মীয় প্ররোচনামূলক অনুষ্ঠান অনুষ্ঠিত করার জন্য অনুমতি মিলবে না তাদের, কিন্তু এরপরও যদি তারা বিশৃঙ্খলা সৃষ্টি করতে আসে আমি আশা রাখবো যে বিশ্ববিদ্যালয়ের আধিকারিকরা এবং অন্যান্য যারা প্রশাসকরা আছে, গার্ডরা আছে, তারা নিজেদের আইনি ব্যবস্থা নেবে এবং তাদেরকে আটকাবে। রামনবমী নিয়ে তৃণমূল বিজেপির বাকযুদ্ধের পারদ সপ্তমে চলেছে। পাল্টা মেরুকরণের রাজনীতির অভিযোগ তুলে বিজেপি তৃণমূল দুই দলকেই আক্রমণ শানিয়েছে সিপিএম। বিজেপি একটা প্ররোচনামূলক দৃষ্টিভঙ্গি নিয়ে চলছে। ধর্মে একটা দিন আসবে, সেই দিন ধর্মীয় আচার মেনে পালিত হবে। যেহেতু রুটি কাপড়া আর মাকান এই উন্নয়নের রাজনীতি থেকে সরে গেছে, তো ওরা এখন বিষ মাখানো পলিটিক্সের দিকে নিয়ে যাচ্ছে, সেই জন্য এই ধরনের কথাবার্তা বলছে। রামনবমীকে কেন্দ্র করে যদি সেটাকে পলিটিক্যাল মার্কেটিং এর জন্য প্ররোচনা দেয়া, ইস্যু তৈরি, হিংসা ছড়ানোর চেষ্টা হয়, সেই জায়গাটা পুলিশ প্রশাসন বুঝবে। পশ্চিমবাংলায় মানুষ সম্প্রীতিবদ্ধ, দৃঢ়, তাকে ভাঙবার চেষ্টা করছে বিজেপি, তাকে ভাঙবার চেষ্টায় মদত দিচ্ছে তৃণমূল, এবং এমনভাবে চলছে যেখানে মানুষের জীবন জীবিকার চাইতে ধর্ম, সম্প্রদায়, পরিচয় ইত্যাদি ইত্যাদির বিভাজন, এটা ধর্মকে ব্যবহার করে রাজনীতির অসভ্যতা। এই আবহে অশান্তি রুখতে কলকাতার সমস্ত ওসিকে কড়া বার্তা দিয়েছেন পুলিশ কমিশনার। All sensitive areas have been identified and ওখানে কি করতে হবে সেই ডিটেলস ডাইরেকশন আজকেও দেওয়া হয়েছে। কেউ যদি চেষ্টা করে অশান্তি ছড়ানোর, তার জন্য যা ব্যবস্থা নিতে হবে সেইগুলো ইনস্ট্রাকশন ডিটেলসে দেওয়া হয়েছে। নিশ্চয়ই যারা অশান্তি ছড়ানোর চেষ্টা করবেন ওদের এগেইনস্ট লফুল স্ট্রংগেস্ট অ্যাকশন নেওয়া হবে। পরের রবিবার রামনবমী, গেরুয়া শিবিরের পাশাপাশি রামনবমীতে পথে নামছে তৃণমূল। পুজো হবে বিভিন্ন জায়গায় এবং আমরা আমাদের পদযাত্রা করব। আমরা এখানে বিভিন্ন সকলে মিলে আজ যেরকম আমরা ঈদ পালন করেছি, সকাল থেকে সকলে মিলে আমরা রামনবমীর দিনে সকলে মিলেই রামনবমী পালন করব বরানগরে আলমবাজারে। সেখানে পুজো হবে, বিভিন্ন জায়গায় পুজো হবে এবং আমাদের প্রসেশন বেরোবে। আমরা সকলে সেই প্রসেশনে হাঁটবো সকলে মিলে। আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী বলেন ধর্ম যার যার উৎসব সবার। ধর্মকে নিয়ে যারা রাজনীতি করে তারা হলো কাপুরুষ, এবং এবারেও আমাকেও ওরা ইনভাইট করেছে যে এই মিটিংয়ে, এই মিছিলে অংশগ্রহণ করার জন্য উপস্থিত থাকবে। আমি চেষ্টা করব। রামনবমী একটি ধর্মীয় আচার। উত্তর ভারত, পশ্চিম ভারতে, মধ্য ভারতে রামনবমী বা শ্রীরামচন্দ্রের পুজোর চলটা তুলনামূলক বেশি। তো এখন তার মধ্যেও যারা পালন করবেন তারা করবেন, এর মধ্যে কোনো সমস্যা নেই। তো কিন্তু রামনবমীকে কেন্দ্র করে যদি সেটাকে পলিটিক্যাল মার্কেটিং এর জন্য প্ররোচনা দেয়া, ইস্যু তৈরি, হিংসা ছড়ানোর চেষ্টা হয়, সেই জায়গাটা পুলিশ প্রশাসন বুঝবে। কোন ধর্মীয় অনুষ্ঠানে কে যাবেন না যাবেন এটা নিয়ে তৃণমূল কেন কথা বলতে যাবে? মানে কেন কথা বলবে? তৃণমূল উন্নয়ন নিয়ে কথা বলবে। আমি যদি সেরকম আমন্ত্রণ পাই, যা আমন্ত্রণ পাচ্ছি, সেখানে যদি দেখি যে সেটা রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহৃত হচ্ছে না, তো সেখানে যেতে কি সমস্যা আছে? কোথাও সমস্যা নেই। পুলিশ তাদের একজন উচ্চ আধিকারিক তিনি সাংবাদিক সম্মেলন করে বলছেন প্ররোচনায় পা দেবে না। রামের মিছিল নিয়ে উত্তেজনা তৈরি হতে পারে। আরে ভারত রাম, রামই ভারত। রামকে বাংলা থেকে বিচ্ছিন্ন করে দেবেন? পশ্চিমবঙ্গের
যে বৃহত্তর জনগোষ্ঠী আছে তাদের বিরুদ্ধে আক্রমণ চলবে, আর বিজেপি মুখ বুঝে সেটা সহ্য করবে? আমরা তো চাই যে সমস্ত রাজনৈতিক দলের যারা সদস্য আছেন তারা যদি চান যে পশ্চিমবঙ্গ পশ্চিম বাংলাদেশ না হয়ে যাক, আজকে তৃণমূল কংগ্রেসকে সরানোর জন্য কিছুদিনের জন্য নিজেদের পতাকাটাকে অন্তত সরিয়ে রাখুন। 1844 সালে মাত্র 26 বছর বয়সে কন্ট্রিবিউশন টু দ্য ক্রিটিক অফ হেগেলস ফিলোসফি অফ ল এর মুখবন্ধে কার্ল মার্কস লিখেছিলেন, ধর্ম হল নিপীড়িত জীবের দীর্ঘশ্বাস, হৃদয়হীন জগতের হৃদয়, একইভাবে আত্মাবিহীন পরিবেশের আত্মা। ধর্ম হল জনগণের জন্য আফিম, ঈদ হোক কিংবা রামনবমী, সেই ধর্ম নিয়েই এখন আবর্তিত হচ্ছে রাজনীতি। রামনবমীটা তো বিজেপি আর তৃণমূলের যৌথ প্রয়াস, যৌথ কর্মসূচি। রামকে নিয়ে ওরা টানাটানি করছে দুজনে। লড়াইটা সরাসরি হচ্ছে মানুষের রুটি রুজি নিয়ে, বেকারি নিয়ে, বেকার ছেলে মেয়েদের কাজ নিয়ে, চাকরি যারা নিলাম করেছে সেই দুর্নীতিবাজদের বিরুদ্ধে লড়াই, মানুষের খাদ্য, বস্ত্র, বাসস্থান, রাস্তাঘাট, ঘর বাড়ি, বিদ্যুৎ, শিক্ষা, লড়াইটা সেই নিয়ে। বিজেপি আর তৃণমূল দুজনে এটাকে নামিয়ে দিচ্ছে হিন্দু মুসলমান মন্দির মসজিদের নাম করে। আমরা তার বিরুদ্ধে লড়াই করছি, আর সেখানে বিজেপি আর তৃণমূল এক আসনে আছে। নানা ইস্যুতে বঙ্গ রাজনীতিতে চাপানুতর চলছে, তবে এর মধ্যে সামনে এসেছে আরেকটা মারাত্মক অভিযোগ। রাজ্যের বিভিন্ন জায়গায় শুরু হয়েছে মাফিয়ার দৌরাত্ম্য। দেখতে দেখতে ভরাট হয়ে যাচ্ছে আস্ত পুকুর। এই ছবি রাজারহাটের বিষ্ণুপুরের, যেখানে রাতের অন্ধকারে গাড়ি গাড়ি মাটি ও আর্থ রিমুভার এনে জলাজমি ভরাটের চেষ্টার অভিযোগ উঠেছে। খবর পেয়ে বাধা দেন স্থানীয়রা। আমাদের শর্ত একটাই, দাবি একটাই, সবকিছু একটাই, যে এই ঝিল আমরা বন্ধ করতে দেবো না। এরপরই স্থানীয় বাসিন্দাদের সঙ্গে বচসায় জড়ায় অভিযুক্তরা। সরকারিভাবে সবকিছু পাস টাস করে নিয়ম নীতি সবটাই মেনে যেটা আছে এর বিকল্প একটা পয়েন্ট করে দেওয়া হয়েছে। রাজারহাটের এই বিষ্ণুপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েত তৃণমূলের হাতে। এই গ্রাম পঞ্চায়েতের রেগজুয়ানি এলাকার বাসিন্দাদের অভিযোগ, 4-5 মাস ধরে এই জলাজমি ভরাটের চেষ্টা করছে জমি মাফিয়া। আগে বাধা দেওয়ার পর কয়েক মাস তা বন্ধ থাকলেও শনিবার রাতে ফের মাটি কাটার যন্ত্র ও ডাম্পার মাটি নিয়ে আসা হয়। রাজারহাট বিষ্ণুপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত রেগজুয়ানিতে একেবারে রাস্তার পাশেই যে বিশাল আকার জলাভূমি রয়েছে, সেই জলাভূমি কিন্তু একেবারে রাতের অন্ধকারে জমি মাফিয়ারা তা বন্ধ করে দিচ্ছে। সেই জলাজমি ভরাটের তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে। গতকাল রাতেও কিন্তু এই স্থানীয় বাসিন্দাদের একাংশ তারা কিন্তু এই জলাজমি ভরাট আটকে দেন এবং এখানে একটা গন্ডগোলের পরিস্থিতি তৈরি হয়। এই জলাভূমির এক পাশ দিয়ে রয়েছে বিশাল বিশাল বহুতল, আরেকদিকে পেট্রোল পাম্প। স্থানীয় বাসিন্দাদের দাবি, এলাকায় জলের উৎস বলতে এই ঝিল। ওই বড় বিল্ডিংটা আছে, তার পাশে কোনো পুকুর নেই, দুটো এখানে পেট্রোল পাম্প আছে। যে কোনো টাইমে আগুন লাগতে পারে, হতেই পারে, নাও হতে পারে, সেটা আলাদা কথা। কিন্তু সেটা বাঁচাবার জন্য একমাত্র ঝিল, যেখানে জল পরিষেবা আমরা পাবো, প্রত্যেকের বাঁচার জন্য একটি জায়গা, সেটাকে যদি বন্ধ করে দেওয়া হয় মানুষ তো এমনি মরে যাবে। স্থানীয় বাসিন্দাদের দাবি, সম্প্রতি এই জমির মালিকানা বদল হয়, তারপর থেকেই জলাজমি বোঝানোর চেষ্টা শুরু হয়েছে। এই সেই মাটি কাটার যন্ত্র এবং মাটি দিয়ে জলাভূমি ভরাট করার যে যন্ত্র, এরকম একাধিক যন্ত্রকে কিন্তু নামানো হয়। রাতের বেলা, রাতের অন্ধকারে সকলের অগোচরে কিন্তু জমি মাফিয়ারা মাটি ফেলে এই জলাভূমি ভরাটের চেষ্টা চালাচ্ছেন। সেই যন্ত্র এখনো পর্যন্ত রাখা রয়েছে। পুলিশের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন রাজারহাটের এই এলাকার বাসিন্দারা। রাজারহাট থানার 3টে গাড়ি এবং বিধাননগর কমিশনারেটের একটা গাড়ি এরা উপস্থিত হয়। সরাসরি হুমকি দেয় এবং যে দায়িত্বে ছিল তিনি বলছে যে আপনারা চলে যান, পুকুর ভরাটে কোনো রকমের বাধা দিতে পারবেন না, অ্যারেস্ট ওয়ারেন্ট আছে, বাধা দিলে আমরা অ্যারেস্ট করবো। আমাদের কাছে পারমিশন আছে, কে দিয়েছে? ডিএম দিয়েছে। তা পারমিশনটা দেখাতে পারলো না। যদিও বিধাননগর পুলিশ কমিশনারের সূত্রে দাবি, পুলিশের বিরুদ্ধে ওঠা এই অভিযোগ ঠিক নয়। এলাকার বাসিন্দারা বলছেন, জলাজমি বোঝানোর বিরুদ্ধে তারা নবান্ন থেকে জেলা শাসক, বিধাননগর কমিশনারেট সকলকেই অভিযোগ জানিয়েছেন, তবে কাজের কাজ কিছুই হয়নি। কিন্তু কেন? সেই প্রশ্ন জোরালো করে ঘটনায় লেগেছে রাজনীতির রং। স্থানীয়দের অভিযোগ, এর সঙ্গে যোগ রয়েছে তৃণমূলের। কুতুব তরফদার বলে একজন গাড়িতে এলো, সে গাড়িতে রাজনৈতিক দলের ফ্ল্যাট লাগানো তৃণমূলের, বললো যে আপনারা কেন আটকাচ্ছেন, আমরা পারমিশন নিয়েছি। রাজারহাট নিউ টাউনের তৃণমূল বিধায়ক অবশ্য স্থানীয়দের পাশে দাঁড়িয়েছেন। এই ঘটনা শুনেছি, আমি বলে দিয়েছি পরিষ্কারভাবে আজকে প্রকাশনকে, আজ ভিডিওকে বলেছি আইসিকে বলে দিতে, যেহেতু সম্পূর্ণটা কনভার্সন হয়নি,
কখনই ভালো হবে। আজ থেকে যদি রাত্রিতে কোনো পরে যে ফেলতে আসবেন তাকে অ্যারেস্ট করতে হবে, আর যার নামে এরা করছেন তাকে অ্যারেস্ট করতে হবে। যদিও এ নিয়ে কটাক্ষ করতে ছাড়ছে না বিরোধীরা। পূর্বজনে তো তৃণমূলের ঘোষিত কর্মসূচি, ইস্ট ক্যালকাটা ওয়েটল্যান্ড শেষ, বাইপাসের পাশে ওয়েটল্যান্ড শেষ, রুবি থেকে গড়িয়া পর্যন্ত বাঁদিকের সমস্ত জায়গা ওয়েটল্যান্ড শেষ, সব বুঝিয়ে দিয়েছে। সারা পশ্চিমবঙ্গ জুড়ে পুকুর বুঝেছে, কলকাতার পার্শ্ববর্তী সমস্ত মিউনিসিপ্যালিটি পুকুর বোঝাচ্ছে। এটা আশ্চর্য আর কি আছে, গোটা রাজ্যটাকেই বুঝিয়ে দিয়েছে, আর পুকুর বোঝাবে এটা তো স্বাভাবিক। মানে রক্তবীজের মতো ব্যাপার আর কি। আমি বলছি বটম লাইনটা কোথাও বিশ্বনাথ দা এই যে ছবিটা পাল্টানো তো দূরের কথা, এই জমি দখল জমি বজানো আখেরে বেড়ে গেল অথবা এক রইল। দেখুন, এটা একটা ক্লাসিক্যাল এক্সাম্পল জমি মাফিয়া, শাসক দলের রাজনীতি এবং পুলিশ প্রশাসনের যে নেক্সচার, এটা একটা ক্লাসিক্যাল এক্সাম্পল। এটা মানে বহু বছর ধরে চলছে এবং আপনি বারবার যে প্রশ্নটা করছেন, আমি প্রতিবেদনে দেখলাম প্রশ্নটা আসছে যে সময় পাল্টাচ্ছে কিন্তু ব্যবস্থা পাল্টাচ্ছে না। কেন পাল্টাচ্ছে না? তার কারণটা হলো তৃণমূল কংগ্রেসের এতে লাভ হয়েছে। আমি বারবার কাউন্টার আপনাকে করতে চাইছি, এই রাজনীতিটার উপর ভিত্তি করে তৃণমূল চলে। এই মডেলটা তৃণমূল কংগ্রেসকে ডিভিডেন্ড দিয়েছে। তৃণমূল কংগ্রেস তো আপনার কাছে কোনোদিন এক পয়সাও চায়নি, আমার কাছেও চারা চায়নি। তো দলটা বিপুলভাবে পরিচালনা হয়েছে কি করে? দলের নেতা, ছোট বড় নেতা, তারা টাকা তুলতো, টাকা তুলে তারা দল চালিয়েছে। একবারও মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্ন করেছে তোমরা কিভাবে টাকা দল চালাচ্ছ, কিভাবে তোমরা চলছো? একটা পোষণ দলকে দিত, একটা পোষণ প্রশাসনের পুলিশ প্রশাসন পেত, আর একটা পোষণ বলা যায় যে নিজেরা রাখতো। ফলে এই যে মানে এবং এই বিপুল পরিমাণে টাকা দিয়ে প্রথমেই বিরোধীদেরকে কুপকাত করেছে নির্বাচন পরিচালনার সময়, প্রচার পরিচালনার সময়। এবং আমি আপনাকে বলছি এর একটা এই পুরো ঘটনাটার পেছনে পুলিশ প্রশাসন যদি না থাকে, পুলিশ প্রশাসনের প্রশ্রয় আশ্রয় এবং একটা কানেকশন যদি না থাকে, তাহলে এই নেক্সাসটা দীর্ঘদিন থাকে না। পলিটিক্যালি কিন্তু আমি বলছি তৃণমূল কংগ্রেসের এই মডেল থেকে লাভ হয়েছে এবং আজকে তৃণমূল কংগ্রেসের বিপুল ক্ষমতার অধিকারী হয়েছে, বিপুল অর্থের অধিকারী হয়েছে। সংগঠন যদি আপনি বলেন, এই ললেসনেস এবং এই নেক্সাস কিন্তু তাকে লাভ দিয়েছে। বিশ্বনাথ দা কথাগুলো শুরু করলেন যে এত বিপুল টাকা তৃণমূল কংগ্রেস কোথা থেকে পায়, দল চলে কি করে। আমার মনে হয় বিশ্বনাথ দা দলের সঙ্গে ছিলেন বা সব জানেন দলের কোথায় কি হয়েছে না হয়েছে, এই নিয়ে আমরা বিশ্বনাথ ব্যাপার। কিন্তু বিগত দিনে 34 বছর শাসন করলেন, যারা কৌটো নাচিয়ে টাকা জোগাড় করতেন, যারা কৌটো নাচিয়ে 1 টাকা 1 টাকা করে চাঁদা নিতেন, যাদের লেভি দিয়ে নাকি চলতো পার্টি, তাদের একটা বিশেষ রাস্তার উপর কলকাতায় বড় পর বিরাট অট্টালিকা, টাকাগুলো কোথা থেকে পেলেন? বিশ্বনাথ দা কিন্তু সে কথা একবার বললেন না, একবার ভুলে গেলেন সে স্মৃতি। বিশ্বনাথ লোক তখন ইলেকট্রাল বন্ড ছিল না, আমি বলি তো। তারপরে ইলেকট্রাল বন্ডে তো 7,000 কোটি টাকা কে পেয়েছে সেটাও বিশ্বনাথ দা বললেন না, একবার সোজাসুজি তৃণমূল কংগ্রেস। যাকে দ্বিতীয় কথা হচ্ছে যে দেখো এই উৎসব এবং সামাজিক জমায়েতে বেশি করে অন্তর্ভুক্ত হতে হবে যাতে সাম্প্রদায়িক উদ্দেশ্যে সেসবের ব্যবহার না হয়। আবার আইএসএফের সঙ্গে হাত মেলানোর পর সিপিএমের বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে ধর্মকে পুরোপুরি বাদ দিয়ে রাজনীতি করতে তারাও ব্যর্থ হয়েছে। আর তাই ইন্ডিয়া জোটের বৈঠকে সিপিএমকেও কিন্তু বালাসাহেব ঠাকরের পুত্র উগ্র হিন্দুত্ববাদের রাজনীতি করা শিবসেনা নেতা উদ্ধব ঠাকরের পাশে একই সঙ্গে বসতে হচ্ছে। অর্থাৎ 1844 সালে মাত্র 26 বছর বয়সে কার্ল মার্কস যা লিখেছিলেন যে ধর্ম হলো জনগণের জন্য আফিম, এই 2025-এর ভারতবর্ষে এসে সিপিএম তা হারে হারে টের পাচ্ছে এবং পরিবর্তিত পরিস্থিতিতে তারাও নিজেদের কিছুটা বদলাতে বাধ্য হচ্ছে। ধর্ম এবং রাজনীতি দুটোই হচ্ছে সাধারণ মানুষের আশা আকাঙ্ক্ষার জায়গা, দুটো দুরকমভাবে, কিন্তু আসলে দুটোই হচ্ছে মানুষের স্বার্থ রক্ষার জায়গা। কিন্তু ধরুন এই যে এতক্ষণ ধরে এত অতীতের প্রসঙ্গ টানা হলো, আজ থেকে 50 বছর আগে, আজ থেকে 75 বছর আগে কিংবা তারও আগেকার সমস্ত উদাহরণ কিংবা ব্যক্তিদের কথাবার্তা, কোট ইত্যাদি। কথা হচ্ছে যে আজকের অবস্থানে দাঁড়িয়ে আজ থেকে 75 বছর আগের ভারত আর আজকের ভারত, আজ থেকে 75 বছর আগের আন্তর্জাতিক প্রেক্ষাপট এবং আজকের আন্তর্জাতিক প্রেক্ষাপট একরকম নয়। সুতরাং আজ থেকে 75 বছর আগে যিনি যা বলেছিলেন, 100 বছর আগে যিনি যেভাবে যা বলেছিলেন, সেটাকে আজকের দিনে উপস্থাপিত করতে গেলে আগে ভাবতে হবে যে আজকের সময়ের নিরিখে সেটা কতখানি যুক্তিসঙ্গত। এমন কোনো দল ভারতবর্ষে নেই যারা ধর্ম নিয়ে রাজনীতির সঙ্গে মিশিয়ে
তাকে ভোটের জন্য ব্যবহার করেনি, একটা দলও বলতে পারবে না। বলতে হয়তো পারবে, কিন্তু আমরা সাধারণ মানুষ হিসেবে জানি যে কেউ আড়ালে কেউ প্রকাশ্যে এই কাজটি করে চলেছে। এমন কোনো দল, এমন কোনো নেতা ভারতবর্ষ স্বাধীন হওয়ার পরে আমরা পাইনি যে দল বা যে নেতা মানুষকে ভাবতে শিখিয়েছেন যে তুমি প্রথমে ভারতীয়, তোমার এটাই প্রধান এবং প্রথম পরিচয়। আমি আমার পাশে যিনি বসে আছেন তাকে ধর্ম দিয়ে চিনব কেন? ধর্ম তো তার নিজস্ব চর্যার জায়গা। আজকে যদি হিন্দু ধর্ম বা হিন্দুত্ব কিংবা হিন্দু রাষ্ট্রই যদি একেবারে চূড়ান্ত সমাধান হয়, তাহলে আজকে এত বছরের মধ্যে যারা হিন্দু রাষ্ট্র করতে চাইছে ভারতবর্ষকে, যারা ভারতবর্ষের ভারসাম্য, নানান রকম বৈচিত্র্যের মধ্যে যে ঐক্য, তাকে যারা নষ্ট করতে চাইছে, তারা কি বেকার সমস্যা দূর করতে পেরেছে? তারা কি বলতে পারবে ভারতের অর্থনৈতিক পরিস্থিতিকে তারা উন্নতি করতে পেরেছে? তারা কি বলতে পারবে যে উদাহরণটি সুমন দিলেন, যে এক একটি পরিবার যার সারা মাসের উপার্জন হচ্ছে 5,000 টাকা বা তার থেকেও কম, তার পরিবর্তন ঘটাতে পেরেছে? দারিদ্র্য সীমাকে পাল্টাতে পেরেছে? ধর্ম কি পেরেছে সেই শিশুটির যে জন্মার্জিত ঋণের কথা এখানে এলো, সেই ঋণের পরিমাণ কমাতে? ধর্ম কি পেরেছে যে আমাদের দেশের যে বৈদেশিক বিনিয়োগের ওপর নির্ভরতা, যার এক চুল এদিক ওদিক হলে গোটা দেশের অর্থনৈতিক পরিস্থিতি টলমল করে ওঠে, সেই জায়গা থেকে নিজেদের উন্নীত করতে পেরেছে কি কোনো দিশা দেখাতে? এবং সবচাইতে যেটা আপত্তিকর সেটা হচ্ছে দ্বিচারিতা। প্রতিটি দল, আমরা নিজেদের রাজ্যে যে দল আমাদের শাসন করছে সেই দলের কথাও আমরা বলতে পারি, আমাদের কেন্দ্রে যে দল রয়েছে তাদের কথাও আমরা বলতে পারি যে তারা দ্বিচারী। তারা যখন তাদের নির্বাচনের জন্য অঙ্ক কষে, তখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাহায্য নেয়, নানা রকম ডেমোগ্রাফিক ক্যালকুলেশন করে, এবং একই সঙ্গে তারা ব্যবহার করে পৌরাণিক সমস্ত নানান রকম সিম্বল, যেগুলো মানুষকে প্রভাবিত করে, যেগুলো যুক্তিগ্রাহ্য নয়। একের পর এক পুরাণ থেকে, মিথ থেকে তারা উদাহরণ তুলে আনে এবং সেইগুলোকে মানুষকে বিশ্বাস করতে বাধ্য করে। ধর্মের নামে মোহ এসে যারে ধরে, অন্ধ সেজন শুধু মারে আর মরে। দেশ তখন সদ্য স্বাধীন হয়েছে। নোয়াখালীর ভয়াবহ দাঙ্গায় অসংখ্য মানুষের প্রাণহানির স্মৃতি তখনও টাটকা। এই রকম একটা সময় এক মুসলিম যুবক আর এক হিন্দু ব্রাহ্মণ তরুণী একে অন্যকে ভালোবেসে বিয়ে করলেন, কোনো রকম ধর্মান্তকরণ ছাড়া, সিভিল ম্যারেজ। ব্যাস, শুরু হয়ে গেল হামলা। সে প্রায় দাঙ্গার মতো পরিস্থিতি। আরএসএসের মুখপত্রে সেই যুবককে মুসলিম লীগের সদস্য আখ্যা দেওয়া হলো। আর সেই যুবকই 1977 সালে জনসংঘে অটল বিহারী বাজপেয়ীর কর্মকাণ্ডে অনুপ্রাণিত হয়ে কংগ্রেস ছেড়ে বাজপেয়ীর হাত ধরলেন। 1980 সালের 6ই এপ্রিল, যেদিন ভারতীয় জনতা পার্টির জন্ম হলো, সেদিন প্রথম সভাপতি নির্বাচিত হলেন অটল বিহারী বাজপেয়ী, আর পার্টির সাধারণ সম্পাদক হলেন 3 জন। একজন লালকৃষ্ণ আদবানি, একজন সুরাজ ভান, আর তৃতীয়জন সেই মুসলিম যুবক। সেই মুসলমান ছেলেটি পরবর্তীকালে বাজপেয়ী মন্ত্রিসভার বিদেশমন্ত্রী হয়েছেন, বাণিজ্য মন্ত্রী হয়েছেন, পরে কেরলের রাজ্যপাল হয়েছেন। এ দেশ তাকে ভারতের দ্বিতীয় সর্বোচ্চ নাগরিক সম্মান পদ্মবিভূষণে ভূষিত করেছে। তিনি সিকেন্দার বখাত, বিজেপির প্রথম মুসলিম মুখ। আজীবন অটল বিহারী বাজপেয়ীর সব থেকে কাছের মানুষদের একজন। আপনাদের অনেকের মনে থাকবে, আনন্দবাজার পত্রিকায় বিখ্যাত সাহিত্যিক সঞ্জীব চট্টোপাধ্যায়কে উনি একটা ইন্টারভিউ নিয়েছিলেন, প্রকাশিত হয়েছিল জ্যোতি বসু, তখন জ্যোতি বসু মুখ্যমন্ত্রী। জ্যোতি বসু কথা প্রসঙ্গে ওনাকে বলেছিলেন যে আমরা যখন সরকারে আসছি তার আগে এরকম প্রচার হচ্ছিল আমাদের বিরুদ্ধে, যারা কমিউনিস্ট, এরা নাস্তিক, এরা ক্ষমতায় আসলে বাংলা থেকে লক্ষ্মী পুজো উঠে যাবে। আমি কথাটা এই কারণে বলছি, এই যে আমাদেরকে নিয়ে একটা প্রচার করার চেষ্টা হয়েছিল বা হয়ে চলেছে, এখনও আছে, যে বামপন্থী হওয়া মানে, বামপন্থীদের হাতে ক্ষমতা যাওয়া মানে বাধ্যতামূলক নাস্তিকতা মানুষের ওপর চাপিয়ে দেওয়া। বাস্তবটা কি, ঘটনাটা কি? 34 বছর আমরা সরকার চালিয়েছি। আমরা জানতাম যে একটা ভারতের সংবিধান অনুযায়ী যে সরকারে আসবে তার কাজ হচ্ছে সবার জন্য পড়াশুনো করার ব্যবস্থা করা, সবার জন্য স্বাস্থ্যের ব্যবস্থা করা, সবার জন্য চাকরি বাকরির ব্যবস্থা করা।
এবং সমস্ত মানুষ যাতে নিজের ইচ্ছে মতো নিজের ধর্ম পালন করতে পারেন সেটাকেও নিশ্চিত করা। যেটাকে সুমনদা বললেন নেতাজির কথা বলতে গিয়ে, নেতাজির স্বধর্ম পালনে কোনো দ্বিধা ছিল না। দ্বিধা থাকবে কেন একজন মানুষের স্বধর্ম পালনে? প্রশ্নটা হচ্ছে পরধর্মকে তুমি অপমান করবে কি না, সেইখানে প্রশ্নটা। আমি উদাহরণটা এই কারণে বলছি, 34 বছর সরকার চালানোর পরে যদি দেখা যায় সবার জন্য চাকরির ব্যবস্থা করা, শিক্ষার ব্যবস্থা করা, স্বাস্থ্যের ব্যবস্থা করায় আমরা 100-এ কেউ বলতে পারে 80 পেয়েছি, কেউ বলতে পারে 20 পেয়েছি, কেউ বলতে পারে 70 পেয়েছি, কিন্তু পশ্চিমবাংলার প্রত্যেকজন মানুষ যেন নিজের ইচ্ছে মতো নিজের ধর্ম পালন করতে পারেন, এই প্রশ্নে বামফ্রন্ট সরকার 100-এ 100 পেয়েছে। একটা লোক, আমাদের একজন বিরোধী আমাদের 1 নম্বর কাটতে পারবে না। তথাগতবাবু রাহুলবাবু ওনারা রয়েছেন এখানে, ওনারা তো শুভেন্দু অধিকারীর মতো তৎকাল বিজেপি নন, সেই সময় ওনারা বিজেপি করেছেন। আমার বিশ্বাস ওনারাও এখানে একমত হবেন। যখন বিজেপি বামফ্রন্ট সরকারের সময় যখন বিজেপিকে নেতৃত্ব দিয়েছেন, কোনোদিন আমাদের বিরুদ্ধে আর 5টা ব্যাপারে সমালোচনা করেছেন, তার 5টা ঠিক হতে পারে, ভুল হতে পারে, কিন্তু বামফ্রন্ট সরকারের সময় যেরকম আসানসোলের ইমাম সাহেবের মতো কোনো ইমামের ছেলেকে দাঙ্গায় খুন হতে হয়নি, তেমন বামফ্রন্ট সরকারের সময় সরস্বতী ঠাকুরকে বডিগার্ড নিয়ে আসতে হচ্ছে পুজো হবে বলে, এই দৃশ্যও বাংলাকে কোনো দিন দেখতে হয়নি। আমরা নিশ্চিত করেছিলাম প্রত্যেকজন মানুষ যেন স্বধর্ম, যেরকমভাবে নেতাজির কোনো দ্বিধা ছিল না, বাংলার একজন মানুষেরও যেন স্বধর্ম পালন করার প্রশ্নে কোনো দ্বিধা, কোনো ভীতি না থাকে, এটাকে আমরা নিশ্চিত করেছিলাম। তার জন্য জ্যোতি বসুকে, বুদ্ধদেব ভট্টাচার্যকে কখনো মমতা ব্যানার্জির মতো সকালবেলা ঘুম থেকে উঠে কালীঘাটে কালী মন্দিরে পুজো দিয়ে, দুপুরবেলা রেড রোডে গিয়ে নামাজ পড়ে, বিকেলবেলা গঙ্গার ঘাটে গিয়ে ছট পুজোর কলা ভাসিয়ে সেকুলার হতে হয়নি। ওনাদের একটা সহজ দর্শন ছিল যে সরকার সরকারের জায়গায়, ধর্ম ধর্মের জায়গায়। সরকারের লোক ধর্মস্থানে ঢুকে মাতব্বরি করবে না, আর ধর্মকে নিয়ে রাজনীতি হবে না। এইটুকু বজায় রাখা গেছিল পশ্চিমবাংলায়। না দুর্গাপুজো, না ঈদ মহরম, কোথাও কোনো সমস্যা হয়নি। আমাদেরকে আপনাদের পছন্দ ছিল না, নতুন সরকারে এসছেন, আমাদের অনেক কিছু ভেঙেছেন, সিঙ্গুরের কারখানা ভেঙেছেন, স্কুল সার্ভিস কমিশন ভেঙেছেন। এই সাধারণ রাজনৈতিক বোঝাপড়াটা, এই সাধারণ অ্যাডমিনিস্ট্রেটিভ বোঝাপড়াটা ভাঙার খুব দরকার ছিল, যে ধর্ম আর রাজনীতিকে মেলানো হবে না। তথাগতবাবু এখানে গর্ব করে উদাহরণ দিলেন যে দেশভাগের পরে পাকিস্তান কি সুন্দর, দেখো ওরা ধর্মভিত্তিক রাষ্ট্র গঠন করেছে, আমরা কেন সে পথ থেকে সরে গেছি। ওনারা আমাদেরকে পাকিস্তানের দালাল বলে গালাগাল দেন, বিজেপির বিরোধীদেরকে পাকিস্তানের দালাল বলে গালাগাল দেন। ভারতের মাটিতে যদি পাকিস্তানের সত্যি কোনো দালাল থেকে থাকে তা হচ্ছে বিজেপি RSS, যারা কথায় কথায় আমাদেরকে পাকিস্তান দেখিয়ে বলে ওই দেখো পাকিস্তান ওরকম হয়েছে, আমাদেরকেও ভারত থাকলে হবে না, ভারতকেও পাকিস্তান হয়ে উঠতে হবে। আমাদের রাজ্যে আপনারা জানেন একটা সময় ঈদের নামাজ পড়া হতো, ঈদের দিন যে নামাজ কলকাতা শহর বা তার আশপাশের অঞ্চলের মানুষেরা নামাজ পড়তেন শহীদ মিনার ময়দানে। সেই সময় পরপর কয়েক বছর, বামফ্রন্ট সরকার তখন, সেই সময় পরপর কয়েক বছর বর্ষাকালে ঈদ হচ্ছে, তো শহীদ মিনার ময়দানে জল কাদা, সেখানে অসুবিধা হচ্ছে নামাজ পড়তে। জ্যোতি বসু আর্মির সঙ্গে কথা বলে রেড রোডে নামাজ পড়ার ব্যবস্থা করলেন, তবে থেকে রেড রোডে ঈদের দিন সকালবেলা নামাজ পড়া শুরু হলো। কিন্তু কোনোদিন আপনারা কল্পনা করতে পারতেন যে জ্যোতিবাবু তা বলে ঈদের নামাজ পড়ার মঞ্চে দাঁড়িয়ে একটা ধর্মীয় মঞ্চকে হাতে মাইক নিয়ে বিরোধীদেরকে গালাগাল দিয়ে নিজের পার্টির ভোট প্রচার করার কাছে ব্যবহার করবেন? শতরূপ যে জায়গাটা থেকে শুরু করলো সেটা হচ্ছে সত্যিই তো, স্বধর্ম পালনে দ্বিধা, স্বধর্ম পালনে আপত্তি থাকবে কেন, কিন্তু স্বধর্ম পালনের জন্য বিতর্ক ওই 34 বছরে আমরা বারবার দেখেছি। সুভাষ চক্রবর্তী পরিণত বয়সে অসুস্থ অবস্থায় তারাপীঠে গিয়ে জয়মা তারা বলেছিলেন, পুজো দিয়েছিলেন। রাজ্য জুড়ে পার্টির মধ্যে, পার্টির ভেতর থেকে, কিন্তু বাইরে কোনো বিতর্ক হয়নি, বিরোধী কোনো আপত্তি করেনি, পার্টির দলের মধ্যে বিতর্ক এবং সমালোচনা। সেই বিষয়ে জ্যোতি বসু একটা সাক্ষাৎকার নেওয়ারও সুযোগ আমার হয়েছিল। যাই হোক, মানে আমি বলছি যে এই বিতর্ক কিন্তু দলের মধ্যে থেকে বারবার উঠেছে। বহু নেতামন্ত্রী যারা লুকিয়ে বাড়িতে সরস্বতী পুজো করতেন, বিশ্বাস থেকে করতেন, কিন্তু লুকিয়ে কেন করতে হতো? যে বিতর্ক হবে বলে। এটাই বা কেন হবে? আমি ঠিক এই জায়গা থেকে শতরূপের সঙ্গে একটা জায়গা আমি 100% একমত। শতরূপ বলতেই পারে যে 1990 সালের 24শে ফেব্রুয়ারি প্রকাশ্যে জ্যোতি বসু বলেছিলেন ধর্ম আর রাজনীতিকে মেশালে সর্বনাশ হয়ে যাবে। ঠাট্টা করে একসময় CPM সম্পর্কে বলা হতো তারা ধর্মেও নেই, জিরাফেও নেই। কিন্তু আজ দেশ জুড়ে যে ধর্মীয় মেরুকরণের রাজনীতি চলছে, সেই চাপে শতরূপ মানবে যে CPM কার্যত একটা প্রান্তিক শক্তিতে পরিণত হয়েছে। এ রাজ্য থেকে লোকসভা কিংবা বিধানসভায় যাদের প্রতিনিধিত্ব শূন্যে এসে ঠেকেছে। তাই 24তম পার্টি কংগ্রেসের রাজনৈতিক খসড়ায় শীর্ষক হচ্ছে হিন্দুত্বের মোকাবিলা। এই শীর্ষক অধ্যায়ের 2য় অনুচ্ছেদে বলা হচ্ছে, আমি কোট আন কোট যাবো, এগুলোর মধ্যে সব থেকে বেশি দায়িত্ব নিয়ে বলতে পারি জমি দখল, যেটা
এই বাইপাস সংলগ্ন জায়গায় দাঁড়িয়ে যেগুলো হয়েছিল তারপরে নতুন করে আমার জানা নেই কোনো জমি দখল হয়েছে। আমি তো বলছি থেকে অন্য কথা বলছি, নোনাডাঙ্গা নামে একটি জায়গায় কিছু জমি দখল হয়েছিল সরকারি সম্পত্তি, তারপরও তার বিরুদ্ধে ব্যবস্থা হয়েছে এবং তার 45 জন বিএলআরওকে দায়িত্ব দেওয়া হয়েছিল এবং 45 জন বিএলআরওকে বদলি পর্যন্ত করা হয়েছে এই জমি সংক্রান্ত বিষয় নিয়ে। সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায় নিজে এবং জমির যে তুমি নিশ্চয়ই এইটা বলছো না যে বিএলআরও অফিসগুলো দারুণ সততার সঙ্গে দুর্নীতিমুক্ত ভাবে চলছে? দেখো আমি তোমাকে বলছি না যে আমার ভালো লাগবে, আমি কোথাও কোনো ঘটনা ঘটেনি এটা বলছি না, তার মানে এই নয় যে শাসক দলের পোস্টারটা হচ্ছে শাসক দলের নেতা মন্ত্রীরা বলেন বিএলআরও অফিসগুলো ঘুঘুর বাসা। আমি তো 45 জন বিএলআরওকে বদলি করা হয়েছে, সেটা মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচন করেছেন এবং এতে স্বচ্ছতার জন্য কাজ শুরু হয়েছে, তদন্ত কমিটি হয়েছে এবং যতগুলো তুমি বলছো এই বেশিরভাগ বাম আমলে দাঁড়িয়ে তুমি যদি আমি বলছি না, তৃণমূলের কাউন্সিলররা বলছে। সুতরাং এটা তদন্তের বিষয় এবং পুরোপুরি তদন্ত করছে। আমি তোমার দায়িত্ব নিয়ে বলছি নোনাডাঙ্গা ছাড়া সেখানে অবশ্যই কিছু সরকারি জমি। কি বলছো দায়িত্ব নিয়ে বলছো নোনাডাঙ্গা ছাড়া কোথাও জমি দখল হয়নি? এবং সেটা কবে হয়েছে এটা তদন্ত করা উচিত, কবে হয়েছে? না তারা বলছেন এই 14 বছরের মধ্যেই হয়েছে, আগে তো হয়েছে, আগে হয়নি কেউ বলছে না। বেআইনিভাবে জলাভূমি বোঝানো নিয়ে অতীতে বারবার কড়া বার্তা দিয়েছে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব, তারপরও এই কাজ চলছে কি করে সেই প্রশ্ন থেকেই যাচ্ছে। রাজারহাটের মতো উত্তর 24 পরগনার পানিহাটিতেও মাটি মাফিয়ার দৌরাত্মে ভরাট হয়ে যাচ্ছে জলাজমি, সেখানেও এইভাবেই পুকুর বুঝিয়ে ফেলার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ। এটা পানিহাটি পুরসভার 22 নম্বর ওয়ার্ড, নাটাগড় মেইন রোডের একদম পাশে ঠিক এইভাবে পুকুর বুঝিয়ে ফেলা হচ্ছে বলে অভিযোগ। একদিকে যেমন পুকুর ভরাট করে শুরু হয়ে গেছে বেআইনি নির্মাণ, অপরদিকে পুকুর ভরাট করার জন্য নেওয়া হয়েছে অভিনব কৌশল। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে একটি বহুতল, তার পেছনে আবর্জনা সমস্ত পুকুরের মধ্যে ফেলা হচ্ছে, মানে ধীরে ধীরে পুকুরটাকে ভরাট করা হচ্ছে চারদিক থেকে এবং প্রকাশ্য নাটাগড় মেন রোডের ধারে একদম প্রকাশ্যে সবার সামনেই এই পুকুর ভরাটের প্রক্রিয়া চলছে। পুকুরই আছে এখন, পুকুরই যেটা। কতদিন ধরে এটা হচ্ছে ভরাট? মানে 8-10 দিন হবে কাজ চলছিল। কত অবধি ছিল? এই অবধি ছিল? হ্যাঁ, ওই যে বস্তা অবধি ছিল। আর ঠিক এইভাবে পুকুরের মাঝখান দিয়ে উঠছে পাঁচিল। পানিহাটি পুরসভার মধ্যে দক্ষিণ নাটাগড়, ঠিক নাটাগড় মেন রোডের ধারে একটা পুকুর, সেখানে ভরাট করে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি নির্মাণ তৈরি হচ্ছে, বেআইনি নির্মাণ, এবং পুকুরের ওপরেই তৈরি করা হয়েছে পিলার এবং পুকুরটাকে আশপাশ থেকে পুরো ভরাট করার প্রক্রিয়া চলছে। সাইডিং ভরাট করে দোকান করবে বলছে। এই নিয়ে পানিহাটি পুরসভায় অভিযোগ জানিয়েছেন স্থানীয় বাসিন্দাদের একাংশ। তৃণমূলের একাংশের যোগের অভিযোগও উঠে এসেছে তাদের কথায়। পুকুর ভরাট করে প্রমোটিং, এই সিন্ডিকেট যদি না চলে তাহলে তো এই রাজ্যে তৃণমূল সরকারই চলবে না। কোনো নেতা কম নিয়ে করে, কোনো নেতা বেশি নিয়ে করে, কিন্তু পুকুর ভরাটটা তৃণমূল আমলে নতুন কিছু নয়। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। ভরাটের কোনো ব্যাপারই নেই, পুরোপুরি দেখে এসছে এবং ওর পাশ দিয়ে পৌরসভার মেন ড্রেন বেরিয়েছে। কিন্তু এভাবে জলাজমি ভরাটের চেষ্টার অভিযোগ উঠছে কি করে? ব্যবস্থা কোথায়? সেই প্রশ্ন থেকেই যাচ্ছে। কাল যেখানে ছিল পুকুর, আজ সেখানে সমান জমি। মাটি ফেলে ফেলে আস্তে আস্তে নিশ্চিহ্ন করে দেওয়া হচ্ছে জলাভূমি। রাজারহাট কিংবা পানিহাটির মতো একই ছবি দক্ষিণ 24 পরগনার সোনারপুরেও। এটা সোনারপুর উত্তর বিধানসভার মধ্যে খেয়াদা 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের বাজবরণতলা। এখানে প্রায় 20 বিঘার উপর জলাভূমি মাটি ফেলে ভরাট করে দেওয়া হচ্ছে। স্থানীয়দের দাবি, রাত হলেই এলাকায় ঢোকে ডাম্পার আর লরি বোঝাই মাটি, তা দিয়ে চলে জলাভূমি নিশ্চিহ্ন করার কাজ। সোনারপুর উত্তর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত খেয়াদা 2 নম্বর গ্রাম পঞ্চায়েত, সেই খেয়াদা 2 নম্বর গ্রাম পঞ্চায়েতেরই বাজবরণতলায় ঠিক এভাবেই রাতের অন্ধকারে ভরাট হয়ে যাচ্ছে ভেড়ি, এবং যে চিত্র দেখা যাচ্ছে যে এখনও পর্যন্ত কিন্তু সেই ডাম্পার দাঁড়িয়ে রয়েছে, যে ডাম্পারে করে করে কিন্তু মাটি নিয়ে এসে এই ভেড়ি ভরাটের কাজ চলছে দীর্ঘদিন ধরে। প্রশাসনের নাকের ডগায় এই কাজ চলছে। নরেন্দ্রপুর থানার অন্তর্গত এই খেয়াদা 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের বাজবরণতলা। এই মাসের 13 তারিখ ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের তরফে এই নোটিশ দেওয়া হয়েছে, যেখানে স্পষ্ট বলা হয়েছে 15 দিনের মধ্যে মাটি ফেলা বন্ধ করে জলাভূমিকে আগের অবস্থায় ফিরিয়ে দিতে হবে। তারপরও অবশ্য কেটে গেছে 2 সপ্তাহ, কিন্তু জলাভূমি আগের অবস্থায় ফিরেছে কোথায়? বরং ভেড়ির প্রায় মাঝখানে পড়ে রয়েছে মাটি তোলার যন্ত্র, একাধিক ডাম্পার, লরি। 15 দিনের মধ্যে কিন্তু জমির যা চরিত্র ছিল সেই চরিত্রের পূর্বাবস্থায় ফিরিয়ে আনতে হবে। এই নোটিশটা যেদিনকে দেওয়া হয়েছে সেদিনের পর থেকে এখনও পর্যন্ত যে চিত্র দেখা যাচ্ছে, এই নোটিশ কিন্তু 13 তারিখ ইস্যু করা হয়েছে, 13ই মার্চ 2025। 13ই মার্চ 2025-এ এই নোটিশ ইস্যু করা হলেও এখনও পর্যন্ত যে চিত্র, যে রীতিমতো ভূমি এবং ভূমি রাজস্ব দপ্তরের এই নোটিশকে উপেক্ষা করে
জমি মাফিয়ারা তারা কিন্তু ঠিক এভাবেই জমি ভরাটের কাজ চালিয়ে যাচ্ছে, অর্থাৎ কিনা জলা ভরাটের কাজ তারা চালিয়ে যাচ্ছে। অনেকেই দাবি করলেন একসময় এই ভেড়িতে কাঁকড়া ধরতেন তারা, চোখের সামনেই দেখেছেন কিভাবে মাটি ফেলে ভরাট করে দেয়া হচ্ছে সেই জলা জমি। কিন্তু কারা করছে এই কাজ? ভেড়ি দেখে এসছি। ভেড়ি দেখে এসছেন, এই ভেড়িটা কি ভরাট হয়ে যাচ্ছে? হ্যাঁ, গত বছর অল্প মাটি পড়েছিল, এবছরও পড়ছে। তবে কারা করছে না করছে আমি জানি না। প্রশাসন বেকার, সবাই তো টাকা খেয়ে নিচ্ছে। প্রত্যেকের তো প্রমোটার আসছে, যে যাচ্ছে প্রশ্ন করছে, আমরা কিছু বলার ক্ষমতা নেই, আমরা বলবো না। সোনারপুরের খেয়াদা 2 নম্বর গ্রাম পঞ্চায়েত তৃণমূল পরিচালিত। জলাভূমি যে ভরাট হচ্ছে তা জানেন তৃণমূল পরিচালিত পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতিও। যারা জমির মাফিয়া আছে না, তারা এর সঙ্গে যুক্ত করছে, জানি না আরও কেউ কেউ যুক্ত আছে। প্রশাসনের ভূমিকা, প্রশাসন তো শুনলাম ওখানে নোটিশ করেছে, তারপরে জানি না বাকি প্রশাসন কি চোখে দেখতে পায় না নাকি কি ব্যাপার, ওরাই ভালো বলতে পারবে। বেস্টের জমির মাটি, এত অর্থ কোথায় যাচ্ছে? ভূমি ও ভূমি রাজস্ব দফতরের বক্তব্য, জমি ভরাটের খবর পাওয়ার পরই নোটিশ টাঙানো হয়েছে। 15 দিনের সময়সীমা দেওয়া হয়েছে। নির্দেশ অমান্য করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হতে পারে। কিন্তু কতদিনে আগের চেহারায় ফিরবে এই সুবিশাল জলাভূমি? আদৌ ফিরবে তো? এর আগে কসবায় তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষকে খুনের চেষ্টার পরও জলাজমি ভরাটের বিষয়টি সামনে উঠে এসেছিল। বিশেষজ্ঞরা বলছেন ইএম বাইপাসের ধারের জলাজমি এখন মধুভাণ্ড। এই জলাজমি নিয়ে যত বিবাদ, ঝামেলা, গন্ডগোল, রক্তারক্তি। এই বিপুল জলাভূমির দিকেই নজর জমি হাঙরদের, কারণ এখানেই হাওয়ায় উঠছে টাকা। এখনো জলাজমি ভরাটের অভিযোগ সামনে আসছে বিভিন্ন জেলা থেকে। শুধু উত্তর বা দক্ষিণ 24 পরগনা নয়, জলাভূমি ভরাটের রোগ হুগলির উত্তরপাড়া কোট্রাং পুর এলাকাতেও। ঘটনাস্থল হিন্দ মোটর, যা উত্তরপাড়া কোট্রাং পুরসভার 7 নম্বর ওয়ার্ডের অন্তর্ভুক্ত। 52 কাঠার পুকুর ভরাট আগেই হয়ে গিয়েছিল। সেটিরই একদিকে এভাবে চলছে সাদা বালি ফেলে সমান করার কাজ। স্থানীয় বাসিন্দারা বলছেন বাম আমলে এই পুকুর ভরাটের কাজ শুরু হয়েছিল, আর এই বর্তমান সময়ে এসে সেই ভরাট পুকুরের ওপরেই বালি ফেলে সেটাকে সমান করা হচ্ছে। গঙ্গার সাদা বালি ফেলা হয়েছে এবং এরপর এখানে প্রমোটিং হবে, এমনটাই অভিযোগ স্থানীয়দের। এটা অনেক বড় পুকুর, এই পুকুরটার নাম ছিল সাঁওতাল পুকুর। তো সাবসিকুয়েন্টলি ধীরে ধীরে এটাকে পুকুর বোঝানো হয়েছে। এখন অলমোস্ট ফিলিং কন্ডিশনেই আছে। 2014-15-তে পুরোপুরি বোঝানো হয়েছে, কিন্তু অ্যাটেম্পট নেওয়া হয়েছে অনেক আগে থেকেই শুরু হয়েছে। তখন লেফট রেজিম ছিল। উত্তরপাড়া কোট্রাং পুরসভা তৃণমূলের হাতে। এটা যে 7 নম্বর ওয়ার্ডের ছবি, সেখানকার কাউন্সিলরও তৃণমূলের। জলাভূমি ভরাটের বিরুদ্ধে স্থানীয় বাসিন্দারা যে মঞ্চ তৈরি করেছেন তাতেও সামিল তৃণমূলের নেতাকর্মীরা। আর এখানেই সামনে চলে এসেছে তৃণমূলের কোন্দল। তৃণমূল পরিচালিত পুরসভার একাংশের দিকে আঙুল তুলেছেন তৃণমূলেরই এই কর্মী। এমনকি তৃণমূলের পুরো চেয়ারম্যানের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। গঙ্গার সাদা বালি দিয়ে ভরাট করছে, এরা ভয় দেখাচ্ছে যে এখানে নাকি রমেশ বাহিনীর লোক পাঠাবে আমরা যদি কিছু করি। বালিতে যে তপন দাস হয়েছে জলাজমি, তপন দত্ত বানিয়ে দেবো। আমি তৃণমূল করি, তৃণমূলের পৌরসভার মানে একাংশ তো নিশ্চয়ই মদত আছে, নাহলে 7 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তৃণমূলেরও উনি ঘুমিয়ে আছে। মানে আমরা তো পৌরসভা চেয়ারম্যানের প্রতি আমরা দুঃখিত, দিলীপ যাদবের প্রতি আমরা দুঃখিত। উনি কেন চোখ বন্ধ করে আছে? ভাইস চেয়ারম্যান হলো ভাইস চেয়ারম্যান, অন্যায় যেখানে প্রতিবাদ সেখানে। উনি প্রতিবাদী মেন্টালিটি, ওনাকে ডেকেছি, উনি এসছে, ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। পুকুর ভরাটের খবর পেয়ে ঘটনাস্থলে গেছিলেন তৃণমূল পরিচালিত উত্তরপাড়া কোট্রাং পুরসভার ভাইস চেয়ারম্যান খোকন মণ্ডল। পুকুর ভরাটের পর একদিকে যে পাঁচিল দেওয়া হয় তাও ভেঙে দেন। এদিন সকালেই এই যে জায়গা, সেখানে পাঁচিল দেওয়া হয়েছিল এবং পাঁচিল এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ভাইস চেয়ারম্যান তিনি কিন্তু পা দিয়ে ঠেলে এই পাঁচিল ভেঙে দিচ্ছেন। এই মুহূর্তে ভাইস চেয়ারম্যান খোকন মণ্ডল তিনি এসছিলেন এবং তিনি এসে এই পাঁচিল ভেঙে দিচ্ছেন। এবং পাঁচিল দেখলেই বুঝতে পারছেন যে এই পাঁচিলের পুরো গাঁথনি নরম, অর্থাৎ সকালবেলা সবে পাঁচিল গাঁথা হয়েছিল এবং সেই পাঁচিল গাঁথার জন্য এখানে বালি, সিমেন্ট সব রাখা রয়েছে। কোনো ভয় পাচ্ছে না এরা, এই জন্য ভেঙে দিলাম। আপনি ভাইস চেয়ারম্যান থাকেন সেই মাখলায়, সেখান থেকে খবর পেয়ে চলে এলেন, আর স্থানীয় যিনি কাউন্সিলর তিনি খবর পেলেন? সেটাই তো আমারও প্রশ্ন, এটা আমি শেষ লড়াই করব। পুকুর ভরাটের বিরোধিতা করলেও অন্য দাবি করছেন পুরসভার চেয়ারম্যান। 2000 সাল থেকে আমাদের বোর্ড 2025 পর্যন্ত কোনোদিন কোনো ভরাটের জন্যে কোনো পারমিশন কোনো কম্পিটেন্ট অথরিটি থেকে তারা নেয়নি এবং এই ধরনের কোনো আইনি অনুমতি তাদের কোনোদিনই ছিল না, আজও নেই। কোনো ক্যারেক্টার চেঞ্জ করার জন্য কোনো বিষয়ে কোনো দিন
এই ধরনের কোনো মতে কেউ পায়নি, আজও কেউ পাবে না। এখানেই প্রশ্ন উঠছে, চেয়ারম্যানের দাবি অনুযায়ী যদি জমির চরিত্র বদল নাই হয়ে থাকে তাহলে ভাইস চেয়ারম্যান গিয়ে অন্যের পাঁচিল ভেঙে দিলেন কিভাবে? এখন যেটা দেখা যাচ্ছে যে তৃণমূলেরই একটা অংশ তারা বিরোধিতা করছে। আমার মনে হয় মমতা ব্যানার্জি যেটা বলেছিলেন একা খেলে হবে না, সবাইকে দিয়ে খেতে হবে, সেই ভাগের গন্ডগোল হচ্ছে বলে একটা তৃণমূল ভাইস চেয়ারম্যানের আন্ডারে তৃণমূল, চেয়ারম্যানের আন্ডারে তৃণমূলকে বিরোধিতা করছে। তাহলে পুকুর ভরাটে কাদের মদত রয়েছে? রাজনৈতিক চর্চা চলছেই, কিন্তু জলাভূমি ভরাটের এই রোগ কি করে সারবে সেই প্রশ্নের উত্তর নেই। এবিপি আনন্দ।